সবাইকে আসসালামু আলাইকুম। নেক্সট লেভেল আয়োজিত প্রতি মাসে টাউন হল মিটিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন মোহাম্মদ। আমরা বাংলাদেশে ট্রেনিং ইন্ডাস্ট্রিতে এই প্রথম আমরা এই টাউন হল মিটিং করতেছি। বাংলাদেশে কোনো ট্রেনিং ইন্ডাস্ট্রি এই ধরনের টাউন হল মিটিং করে না। টাউন হল মিটিং কাদেরকে নিয়ে হচ্ছে? যারাই হচ্ছে আমাদের নেক্সট লেভেল থেকে কোনো কোর্স করবে বা আমাদের ওয়েবসাইট থেকে কোনো কোর্স করবে, তাদেরকে নিয়ে আমরা হচ্ছে অ্যালামনাই বলছি। অ্যালামনাই যেমন স্কুল কলেজে যেমন অ্যালামনাই থাকে, ভার্সিটি থেকে আমরা পাশ করে আসলে আমরা ভার্সিটির অ্যালামনাই হই, ঠিক একইভাবে যারাই নেক্সট লেভেল থেকে কোনো একটা কোর্স করবে তাদেরকে আমরা অ্যালামনাই বলছি। এবং সেই অ্যালামনাইদের সাথে, এবং অ্যালামনাই হচ্ছে আমরা একটা পরিবার, আমরা নেক্সট লেভেল পরিবার। এই নেক্সট লেভেল পরিবার আমরা প্রত্যেক মাসের 21 তারিখ একটা গেট টুগেদার করি। আর নেক্সট লেভেল যেহেতু হচ্ছে একটা ট্রেনিং প্রতিষ্ঠান, আমরা প্রত্যেক মাসে গেট টুগেদারে কোনো কিছু শেখার চেষ্টা করি। আমরা এই ইনিশিয়েটিভটা জানুয়ারি মাসে নিয়েছি। আজকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে হচ্ছে মে মাস। এবং আলহামদুলিল্লাহ যে আজকে পঞ্চম আমরা টাউন হল মিটিং করতে পারছি। এবং আমাদের স্লোগান হচ্ছে নেক্সট লেভেলের কোনো একটা কোর্স করুন, আজীবন লার্নিং এর সাথে থাকুন। দেখেন, আপনি নেক্সট লেভেল থেকে হয়তো 500 টাকা দিয়ে কোনো একটা কোর্স করেছেন, বা এর আগে আমাদের 300 টাকা কোর্স ফি ছিল, তাহলে 500 টাকা বা 300 টাকা দিয়ে কোনো একটা কোর্স করেছেন, কোর্স করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে গিয়েছেন এবং আজীবন লার্নিং এর সুযোগ পাচ্ছেন। এটা বাংলাদেশে কোন ট্রেনিং প্রতিষ্ঠান দিচ্ছে? অর্থাৎ নেক্সট লেভেলে কোনো একটা কোর্স করা মানে মানে একসাথে কিন্তু হচ্ছে মানে আপনি টোটাল 13টা কোর্স পেয়ে যাচ্ছেন হিসাবে। যদি নেক্সট লেভেল থেকে কোনো একটা কোর্স কিনেন, আপনি সাথে ফ্রি 12টা ট্রেনিং পেয়ে যাচ্ছেন। কিভাবে? কারণ প্রত্যেক মাসে আমরা টাউন হল মিটিং করছি এবং এই সেই টাউন হল মিটিং কিন্তু একদম ফ্রি। আমরা হচ্ছে পরিবর্তন আনতে চাই, বাংলাদেশের ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আমরা পরিবর্তন আনতে চাই। এবং পরিবর্তন একা আনা সম্ভব না, সবাই মিলে পরিবর্তন আনতে হয়। কারণ আমি বিশ্বাস করি, একা হলে ব্যক্তি, সঙ্গে এলে শক্তি। একা হলে ব্যক্তি, সঙ্গে এলে শক্তি। এবং আমরা নেক্সট লেভেল অ্যালামনাই হচ্ছে একটা সংঘ। এই সংঘ কি করে? যারা হচ্ছে শিখতে চায়, শিখতে চায় এবং অন্যদেরকে শেখাতে চায়। তাহলে আমাদের প্রত্যেক শুক্রবার আমরা হচ্ছে বিভিন্ন কোর্স নিয়ে আসি, বিভিন্ন অনলাইন ট্রেনিং করি। সেই ট্রেনিং এ আপনারা নিজেরা অংশ নেবেন, অন্যদেরকে অংশ নিতে উৎসাহিত করবেন এবং তাদেরকে বলবেন যে নেক্সট লেভেলে কোনো একটা কোর্স করা মানে আজীবন লার্নিং এর সাথে থাকা। আজকে আমাদের হচ্ছে টাউন হল মিটিং এ যিনি অতিথি হিসেবে আছেন, তার সম্পর্কে তাকে আমরা পরিচয় করে দেবো একটু পরে। সে চমকটা শুরু হবে। এবং আজকে আমাদের টাউন হল মিটিং এর বিষয় ওয়াই পজিটিভ থিঙ্কিং ইজ ইম্পর্টেন্ট। ইতিবাচক চিন্তা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু 10 মিনিট হচ্ছে একটু অ্যানাউন্সমেন্ট শেয়ার করতে চাই। টাউন হল মিটিংটা শেষ করতে চাই। টাউন হল মিটিং এ যেটা হয় সেটা হচ্ছে এই মাসে নেক্সট লেভেল কি কি করতে যাচ্ছে, সামনে কি কি করবে, সেই ঘোষণাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ নেক্সট লেভেল আপনাদেরই, এবং আপনারাই এই অ্যানাউন্সমেন্ট যখন জানবেন তখন হচ্ছে আপনারা অন্যদেরকে জানাতে পারবেন। প্রথম যে অ্যানাউন্সমেন্টটা দিতে চাই সেটা হচ্ছে আমরা প্রত্যেক মাসে 21 তারিখ ম্যাগাজিন বের করি, এক ই ম্যাগাজিন, নিউজ লেটার। এই নিউজ লেটারে কি হয়? নিউজ লেটারে বিভিন্ন প্রাইম কন্টেন্ট আপনারা পাবেন, মানে যেটা হচ্ছে মূল্যবান বিভিন্ন লেখা, যেটা হচ্ছে আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য খুবই কাজে লাগবে। প্রত্যেক মাসে 21 তারিখ আমরা এই নিউজ লেটারটা পাবলিশ করি। আমরা এই ইনিশিয়েটিভটা হচ্ছে গত বছর ডিসেম্বর থেকে শুরু করেছি এবং এই যে মে মাসে 21 তারিখ আজকে পাবলিশ হয়েছে। যারা অলরেডি হচ্ছে নিউজ লেটারটা কিনেছেন, আজকে অলরেডি ইমেল পেয়ে গেছেন। আমাদের এই মাসে নিউজ লেটারে আমরা যে সূচিপত্র দিয়েছি সেটা হচ্ছে শেখ আকিজউদ্দিনের জীবনী থেকে 10টা শিক্ষা। কারণ আপনি শেখ আকিজউদ্দিন একজন বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী, ওনার জীবনী থেকে অনেক কিছু শেখার আছে। তাহলে আমরা অনেকে জীবনী জানি, কিন্তু জীবন থেকে কি শিখবো আমরা, সেই শিক্ষণীয় বিষয়গুলো আমরা তুলে ধরেছি। তারপর আপনি কোন টাইম জোনে বসবাস করছেন, কোন টাইম জোনে আছেন, একটা মোটিভেশনাল লেখা। দেন আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে খুব শীঘ্রই একটা কোর্স নিয়ে আসতে যাচ্ছি। সেই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে, রাগ নিয়ে একটা একটা লেখা পাবেন নিউজ লেটারে। দেন আমার একটা স্বপ্ন হচ্ছে বাংলাদেশের 64টা জেলায় আমি ট্রেনিং করাবো, এবং যেই জেলায় ওই জেলা নিয়ে আমি হচ্ছে লেখা লিখবো। আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশের 64টা জেলার ভিতর এখন পর্যন্ত আমি 43টা জেলায় ট্রেনিং করিয়েছি। তার মধ্যে দেখো মোহনা আছে, মোহনার হচ্ছে দিবে মাহিলেকে 5 স্টার দিবে। একটু মিউট করে রাখতে হবে, হ্যাঁ। বাংলাদেশের 64টা জেলার ভিতর এখন পর্যন্ত আমি 43টা জেলায় ট্রেনিং করিয়েছি। যে জেলায় ট্রেনিং করাই ওই জেলা নিয়ে হচ্ছে আমি লিখি। যেমন এবারে নিউজ লেটার হচ্ছে আমরা বরিশাল নিয়ে হচ্ছে একটা লেখা আছে, বরিশাল জেলার ঐতিহ্য কি, বরিশালের নামকরণ কিভাবে করা হয়েছে, বরিশাল সম্পর্কে আমার চিন্তা ভাবনা এখানে আছে। দেন মোরাল অফ দ্য স্টোরি, একটা পাওয়ারফুল একটা গল্প আছে। দেন একটা কোম্পানি ধ্বংসের 3টা উপায়। তাহলে এরকম সুন্দর চমৎকার কিছু লেখা
আপনারা এই ম্যাগাজিনে পাবেন। এই ম্যাগাজিনটার দাম হচ্ছে মান্থলি যদি কিনেন 10 টাকা, কিন্তু পুরো বছরটা যদি কিনেন তাহলে হচ্ছে 100 টাকা পড়বে। আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে নিউজ লেটার সাবস্ক্রাইব করতে পারেন। আবার অনেকে হয়তো দেখাচ্ছে আমি টেকনোলজি বুঝি না, আমি ম্যানুয়ালি কিনতে চাই, সেটাও সুযোগ আছে। যে 100 টাকা আমার বিকাশ, নগদ, রকেট, সেখানে সেন্ড মানি করলেই হয়ে যাচ্ছে। বিকাশ, নগদ, রকেট, সেখানে সেন্ড মানি করলেই হয়ে যাচ্ছে। সেন্ড মানি করে আপনার ইমেল আইডিটা দিবেন। এবং প্রত্যেক শুক্রবার, আচ্ছা একটা মিনিট, আমি একটা ফোন রিসিভ করি। শুনতে পাচ্ছি না। জি, যেটা হচ্ছে নেক্সট লেভেল প্রত্যেক শুক্রবার হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর হচ্ছে ট্রেনিং করায়। আগামী শুক্রবার আমাদের আর্ট অফ সেলসম্যানশিপ নামে হচ্ছে একটা ট্রেনিং হতে যাচ্ছে, এবং আপনাদেরকে পার্সোনালি আমি এই ট্রেনিং এ রেকমেন্ড করব, কারণ সেখানে আপনারা অ্যাডভান্স সেলস টেকনিক শিখতে পারবেন। আমরা যখন হচ্ছে অনলাইন ট্রেনিং করাই, দেখা যাচ্ছে আমাদের আমার ফেসবুকে 10,000 উপরে ফলোয়ার আছে, কিন্তু ট্রেনিং এ অংশ নেয় 10 থেকে 15 জন। অর্থাৎ আমরা কতটা ট্রেনিং বিমুখ। মানে মাঝে মাঝে হতাশ লাগে যে হচ্ছে এত এত মানুষ, সবাই এবং আমার ফ্রেন্ড লিস্টে বেশিরভাগই ইন্স্যুরেন্স কর্মী বা বিভিন্ন সেলস এর লোক, তারা ট্রেনিং করেন। তাহলে আপনারা হচ্ছে আমার শক্তি। আপনারা হচ্ছে আপনারা নিজেরা ট্রেনিং করবেন, অন্যদেরকে ট্রেনিং করতে উৎসাহিত করবেন, কারণ ট্রেনিং ছাড়া সেলসে ভালো করার কিন্তু উপায় নাই। কেউ যদি পুলিশ হতে চায় তাকেও কিন্তু মানে 6 মাসের ট্রেনিং করতে হয়। সারদা একাডেমিতে, রাজশাহীতে তাদের ট্রেনিং করতে হয়। কেউ যদি বিসিএস ক্যাডার হয় তাকেও লোক প্রশাসন কেন্দ্রে ট্রেনিং করতে হয়, সেখানে তাদের 1 মাস ব্যাপী আবাসিক ট্রেনিং হয়, ফাউন্ডেশন বুনিয়াদী প্রশিক্ষণ বলি আমরা। তারপর আপনি সেনাবাহিনীতে জয়েন করবেন, তাদেরও হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারি, সেখানে 2 বছরের ট্রেনিং হয়। খালি আমি অবাক হচ্ছি, বাংলাদেশে এই বীমা শিল্পের লোকেরা শুধু ট্রেনিং লাগে না, মানে এরকম অবস্থা হয়ে গেছে সেটা, যে বীমা কর্মীদের ট্রেনিং লাগে না, তারা হচ্ছে ট্রেনিং ছাড়াই মাঠে নেমে যাচ্ছে। তাহলে ট্রেনিং যদি না করেই করেন তাহলে বীমা শিল্পে কিন্তু উন্নতি হবে না। এবং অলরেডি কিন্তু ব্যাংক অ্যাসুরেন্স চালু হয়ে গেছে, ব্যাংকে কিন্তু এখন ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেল হবে। এবং ব্যাংক, তারা কিন্তু হচ্ছে ট্রেনিং মুখী। ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকে কিন্তু ট্রেনিং প্রতিষ্ঠান, ট্রেনিং ইনস্টিটিউট আছে। তাহলে আপনারা যদি ট্রেনিং বিমুখ হন, অদূর ভবিষ্যতে কিন্তু ব্যাংক অ্যাসুরেন্স মার্কেট দখল করবে। এই জন্য এখন থেকে সচেতন হন, নিজেকে প্রশিক্ষিত করেন। আগামী শুক্রবার আমরা সেলস এর উপর অ্যাডভান্স লেভেলের ট্রেনিং পাবেন। এই জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো এই ট্রেনিং অংশ নেন। আপনি নিজে অংশ নেন, অন্যদেরকে অংশ নিতে উৎসাহিত করেন। এবার যে যে বিষয়ে একটা অ্যানাউন্সমেন্ট শেয়ার করব, আমরা হচ্ছে নেক্সট লেভেল সবসময় হচ্ছে আমি ট্রেনিং করাই, কিন্তু এবারে আমি সাহস করে একটা ইনিশিয়েটিভ নিয়েছি। ইনিশিয়েটিভটা কি? সেটা হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপর হচ্ছে আমরা একটা 1 মাস ব্যাপী একটা কোর্স নিয়ে আসতে যাচ্ছি, অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপর। জুন মাস থেকে এই কোর্সটা শুরু হবে। আমরা 1 মাসে কেন নিয়ে আসতেছি, কারণ আপনি অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপর 1 ঘন্টা একটা আলোচনা শুনলেন বা 2 ঘন্টা আলোচনা শুনলেন, আপনার রাগ কিন্তু নিয়ন্ত্রণ হবে না। আপনাকে সেটা কি করতে হবে? হ্যাবিটে ফরমেশন করতে হবে, হ্যাবিট বানাতে হবে। আপনি রাখবেন না, এটাকে আপনার অভ্যাস বানাতে হবে। এবং গবেষণা দেখা গেছে কোনো কিছু অভ্যাস বানাতে মিনিমাম 21 দিন সময় লাগে। এই জন্য আমরা 30 দিনের একটা কোর্স নিয়ে এসেছি, যেন আপনি রাখবেন না, আপনি আপনার অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারছেন, এটা যেন আপনার হ্যাবিটে পরিণত হয়। আর এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে যিনি আমাদের 1 মাস আমাদেরকে সময় দিবে, আপনাদেরকে সময় দিবে, তিনি ডক্টর আলমাসুর রহমান। তিনি 25 বছর ধরে এটা নিয়ে কাজ করতেছে। এবং ডক্টর আলমাসুর রহমান, তিনি ওনার কোর্সের সময় উনি বলে, উনি একসময় প্রচুর রাগী ছিলেন, এবং এতটাই রাগী ছিলেন যে পত্রিকায় নিউজ হয়ে গেছে। তাহলে চিন্তা করেন কতটা রাগী ছিল। এবং যখন নিউজ হয়েছে তখন ওনার বোধোদয় হয়েছে যে আমি একটা মানুষকে, উনি মানে এতটাই রাগ রাগ কন্ট্রোল করতে পারে নাই, পরে একজন মানুষকে হচ্ছে ঘুষি মেরেছে, নাক ফেটে গেছে। মানে কতটা রাগী মানুষ ছিল।
সেই মানুষটা নিজের অ্যাঙ্গারটা কন্ট্রোল করেছে এবং 20 বছর ধরে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছে। এবং রাগ কতটা খারাপ জিনিস, ষড়রিপুর একটা রিপু হচ্ছে রাগ। এই রাগের কারণে কত সংসার যে ভেঙে যায়, ঠিক না, কত কাস্টমারকে যে আমরা হারিয়ে ফেলি। তাহলে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে আহ, যিনি আজকের অতিথি তিনি শেয়ার মানে শেয়ার করবে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ। আপনারা এই কোর্সটা করবেন, যারা তারা আজকে অংশ নিয়েছেন। আমরা একটু করতে চাচ্ছি, একটা কমিটমেন্ট নিতে চাচ্ছি। কমিটমেন্ট হচ্ছে এরকম, কারণ আপনি আমার ট্রেনিং অংশ নেন না, আমি হচ্ছে প্রতি নেক্সট লেভেলের মানি, কিন্তু যখন আমি একজন গেস্টকে নিয়ে আসতেছি, ডক্টর আলমাসুর রহমান ওনাকে নিয়ে আসতেছি, এখন আপনারা যদি ট্রেনিং অংশ না নেন তখন তো আমাকে লজ্জা পেতে হবে। এখন অ্যাটলিস্ট 20 জন যদি কনফার্ম করেন তখন এটা আমরা আজকে পাবলিক অ্যানাউন্সমেন্ট দিব। আপনারা যেহেতু আমাদের নেক্সট লেভেল অ্যালামনাই, ঘরের মানুষ, আমি হচ্ছে অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা করেছি, সেখানে 8 জন মানুষ হচ্ছে করেছেন। আজকে এখানে আমরা 25 জন আছেন। অ্যাটলিস্ট 20 জন মানুষ যদি কমিটমেন্ট করে যে না আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্সে অংশ নিব, তাহলে আমরা কি করতে পারি, এই কোর্সটা পাবলিক অ্যানাউন্সমেন্ট দিতে পারি। কারণ আপনাদের জন্য এই কোর্স, কিন্তু আপনারা যদি অংশ না নেন তাহলে সেটা হবে না। আমরা একটা পোল তৈরি করতেছি, একটু ভোট দিবেন যে কারা কারা প্রশিক্ষণে অংশ নেবেন। দুইটা পোল, একটা হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্স করতে চান কিনা, যেটা জুন মাসে হবে, 1 মাস ব্যাপী অনলাইনে হবে, এবং আপনাদেরকে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 1 মাস ফলো আপ করা হবে। জুন মাসের 4 আর 5 তারিখ রাত 9টায় আপনাদের ক্লাস হবে। আর 1 মাস আপনাকে হোয়াটসঅ্যাপে ফলো আপে রাখবেন, এবং প্রতিদিন নিজে রাগ কন্ট্রোল করতে কি কি চ্যালেঞ্জ ফেস করতেছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ওনাকে, ডক্টর আলমাসুর রহমান ওনাকে প্রশ্ন করতে পারবেন। অর্থাৎ উনি আপনার একজন কোচ হিসাবে আপনাকে 1 মাস গাইড করবে, এবং 1 মাস যদি ফলো আপে থাকেন এটা আপনার হ্যাবিটে পরিণত হবে। আমরা চাই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যেন আপনার হ্যাবিটে পরিণত হয়। তাহলে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্সে কারা কারা অংশ নেবেন তারা একটু করেন। এবং আমাদের আগামী শুক্রবার রাত 8:30টায় আর্ট অফ সেলসম্যানশিপ নামে একটা প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই প্রশিক্ষণে কারা অংশ নেবেন তারা একটু ভোট দেন। Okay, আমরা ভোট শেষ করব। আমরা দেখতে পাচ্ছি 7 জন মানুষ ভোট দিয়েছে। 2 জন হচ্ছে একা জয়েন করবে, 5 জন হচ্ছে টিম সহ জয়েন করবে অ্যাঙ্গার ম্যানেজমেন্টে। আর দেখতে পাচ্ছি হচ্ছে 2 জন একা করতে চায়, মানে আর্ট অফ সেলসম্যানশিপ এটা, আর একটা হচ্ছে 4 জন টিম সহ জয়েন করতে চায়। ওকে, এবং আপনারা আমি বিশ্বাস করি আপনারা যখন হচ্ছে কোনো একটা কমিটমেন্ট করেন সেই কমিটমেন্টটা আপনারা রক্ষা করেন। যখন আপনি পোল দিচ্ছেন এর মানে হচ্ছে আপনি একটা অলিখিত ভাবে হচ্ছে একটা কমিটমেন্ট করেছেন যে আপনি প্রশিক্ষণে অংশ নেবেন। এবং আপনারা যদি একজন একজন করে দায়িত্ব নেন, ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে পারবো। এবং আপনারা যদি আমরা যে ইনিশিয়েটিভ নিয়েছি বাংলাদেশে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে 1 মাস ব্যাপী কোর্স, বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি, এবং এটা যদি সাকসেসফুল হয় ইনশাল্লাহ এটা আমরা কন্টিনিউ করবো, এবং এটা কিন্তু একটা রোল মডেল হবে। আলমাসুর রহমান তিনি নিজেও বলতেছে যে খুব চমৎকার একটা আইডিয়া, যে 1 মাস ব্যাপী একটা কোর্স যেখানে হচ্ছে 1 মাস ফলো আপে রাখা হচ্ছে। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের টাউন হল মিটিং আমরা শুরু করব। আমাদের সাথে অলরেডি হচ্ছে ডক্টর আলমাসুর রহমান তিনি জয়েন করেছেন। ডক্টর আলমাসুর রহমান, আলমাস ভাই, উনি হচ্ছে আমরা ওনাকে ভাই বলে সম্বোধন করি। আপনি যদি আপনার ক্যামেরাটা যে অন করেন। জি, করেছি। জি, জি। আমরা হচ্ছে এখন হচ্ছে আমাদের আজকে যে টপিক সেটা নিয়ে আলোচনা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা রেকর্ডও হচ্ছে, আপনারা রেকর্ডিং পাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে লিখবেন, আর হচ্ছে মাইকটা একটু মিউট রাখবেন, কারণ হচ্ছে রেকর্ড হচ্ছে, তো দেখা যাচ্ছে ওই পাশ থেকে সাউন্ড আসলে সেটা হচ্ছে বিরক্তির কারণ হয়ে যাবে। আলমাস ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ যে আমরা অনেকে এখানে মিলিত হয়েছে আজকে। খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হচ্ছে পজিটিভ থিঙ্কিং। এবং ওই যে রাগ নিয়ে কথা বলছিলাম না, জি। যদি কেউ পজিটিভ থিঙ্কিং ঠিক মতো করতে পারে ওর রাগ কখনো হবে না। ও আচ্ছা, একটা করলে একটার সাথে আরেকটা সম্পর্কিত তাহলে। হ্যাঁ, আচ্ছা, নেগেটিভ থিঙ্কিং, কারণ রাগ তো একটা নেগেটিভ ইমোশন এবং নেগেটিভ থিঙ্কিং থেকে সেটা আসে। তো আচ্ছা। যাই হোক,
আচ্ছা, আমরা হচ্ছে আপনি কি আলোচনা শুরু করব। শুরু করার আগে আমরা একটু আলমাস ভাইকে একটু লাভ রিয়েক্ট দিতে চাচ্ছি, আর একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি। এটা হচ্ছে আলমাস ভাই হচ্ছে মানে উনি ফেসবুকে শেয়ার করবে, তারপর আপনারা যেহেতু একটু স্পেশাল মানুষ, একটু অ্যাডভান্স বলি। আমাদের একজন বাংলাদেশী হিসেবে একটা আমাদের গর্বের, আলমাস ভাই কিন্তু এখন আমেরিকায় থাকেন, আমেরিকা নিউ ইয়র্কে আছেন। তিনি আমেরিকার একটা জনপ্রিয় টিভি টাইমস টিভিতে লাইফ অ্যান্ড হ্যাপিনেস নামে একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের মূল আলোচক হিসেবে থাকবেন। অর্থাৎ আলমাস ভাই এখন আমেরিকার টিভিতে এখন হচ্ছে মানে টক শোতে যাবেন আলোচনা করতে, কিভাবে লাইফ নিয়ে হ্যাপি থাকা যায়, কিভাবে সুখী হওয়া যায় এই বিষয় নিয়ে। তাহলে একজন বাংলাদেশি হিসেবে এটা কিন্তু আমাদের গর্বের যে আমেরিকার টিভিতে একজন বাংলাদেশি আলোচনা করতে যাচ্ছে। তাহলে আমরা সবাই একটু লাভ রিয়েক্ট দেই, আলমাস ভাইকে ভালোবাসা দেই, এবং আপনারা এই প্রোগ্রামটা দেখবেন। খুব শীঘ্রই প্রোগ্রামটা শুটিং হবে এবং অন ইয়ার হবে। এখান থেকে রিয়াকশন করার সুযোগ আছে, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন ভালোবাসা। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ। এবং জুন মাসে আমরা নেক্সট লেভেল আলবাস ভাইকে নিয়ে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের যে কোর্স নিয়ে আসতে যাচ্ছে, সেখানেও আপনারা অংশগ্রহণ করবেন। হ্যাঁ, এটা অ্যানাউন্সমেন্ট কালকে থেকেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, মানে হচ্ছে বিজ্ঞাপন এই। কারণ আমাদের আসন সংখ্যা 40 জন, আমরা বিশ্বাস করি 40 জনের বেশি মানুষ এই কোর্সে অংশ নেবে। এবং আলমাস ভাই হচ্ছে গ্যারান্টি দিয়ে এই কোর্সটা করাতে যাচ্ছেন। উনি 90% গ্যারান্টি দিচ্ছে যে 90% গ্যারান্টি 1 মাসের কোর্স করলে আপনার রাগ নিয়ন্ত্রণ হবে। এখন প্রশ্ন করতেন 10% কেন না? কারণ 10% কন্ট্রোল করা যায় না, কারণ হচ্ছে আলমাস ভাই বলতেছিল জিনগত কারণে। সেটা নিয়ে হচ্ছে উনি শেষে আলোচনা করবে। আমরা হচ্ছে আপনাদের আর অপেক্ষা রাখতে চাচ্ছি না। আজকের আমাদের যে আলোচনার বিষয়, ইম্পর্টেন্স অফ পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং কেন গুরুত্বপূর্ণ, তার আগে আমাদেরকে জানতে হবে যে পজিটিভ থিঙ্কিং কি। আলমাস ভাই, আপনার কাছে আমি প্রথমে প্রশ্ন করতে চাচ্ছি যে ইতিবাচক চিন্তা বলতে আমরা কি বুঝি? ইতিবাচক চিন্তা কি? আচ্ছা, আমাকে আমাকে কি দেখা যাচ্ছে? জি, আপনাকে দেখা যাচ্ছে। আম- আচ্ছা, আমি আমাকে অর্ধেক দেখতে পাচ্ছি, উপর দিক দিয়ে অর্ধেক কাটা, অর্ধেক দেখতে এবার পাচ্ছি। আপনাকে পুরোটা দেখা যাচ্ছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। জি। ওকে, আচ্ছা। আপনি প্রশ্ন করলেন যে পজিটিভ থিঙ্কিং কাকে বলে বা পজিটিভ থিঙ্কিং বলতে আমরা কি বুঝি, এই জিনিসটা প্রথমে জানতে হবে। ঠিকই তো, মানে আমি যখন, কারণ মানুষ তো প্রতিদিন প্রায় 60,000 প্লাস চিন্তা করে, 60,000 বেশি চিন্তা করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি সারাদিন কি চিন্তা করছি। দেখা, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মানুষ সারাদিন যত চিন্তা করে তারপরে 80 ভাগই হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। তাহলে আমরা 80 ভাগ যদি সারাদিন নেগেটিভ থিঙ্কিং করি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কারণ মনে রাখতে হবে, মানুষ যা কিছু চিন্তা করে, মানুষ যখন কোনো কিছু চিন্তা করে, ওই চিন্তা থেকে কাজ হয়। মানুষ যা কিছু করে সেটা চিন্তার ফসল। হুম, হুম। মানে আমরা যা কি, যে আজকে অনুষ্ঠানটা করছি, এটা চিন্তা করেছি, তারপর অ্যাকশনে গেছে। আচ্ছা। তার মানুষ যা কিছু করে তার আগে সে চিন্তা করে। তার মানে মানুষ চিন্তা করছে, তারপরে সেই চিন্তা থেকে সে অ্যাকশনে যাচ্ছে, কাজ করছে। এবং ওই কাজের সমষ্টি হতো আমাদের কি, অভ্যাস। সেই কাজ থেকে অভ্যাসে রূপান্তর হয়। তাহলে আমরা চিন্তা করছি, চিন্তা থেকে কাজ করছি, ওই কাজ থেকে অভ্যাস হচ্ছে, এবং অভ্যাসের সমষ্টি হচ্ছে আমাদের কি, পার্সোনালিটি, পার্সোনালিটি। আমাদের ব্যক্তিত্ব। তাহলে আমাদের ব্যক্তিত্বটা সুন্দর হবে না অসুন্দর হবে, আমাদের ব্যক্তিত্বটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা নির্ভর করছে আমাদের অভ্যাসের উপর। অভ্যাসের উপর। আর অভ্যাস নির্ভর করছে আমাদের কাজের উপর, আর কাজ নির্ভর করছে আমার চিন্তার উপর। সুতরাং চিন্তা যদি নেগেটিভ হয়, তাহলে আমার সব কিছু নেগেটিভ হবে। চিন্তা নেগেটিভ, কাজ নেগেটিভ, মানে অ্যাকশন নেগেটিভ, কাজ নেগেটিভ, তারপর অভ্যাস নেগেটিভ, পার্সোনালিটি নেগেটিভ, জীবনটাই হবে নেগেটিভ। আর নেগেটিভ জীবনের ব্যক্তিরা ব্যর্থতায় পর্যবেসিত, লাইফ ফিনিশ। আমরা যদি পজিটিভ ব্যক্তিত্বের মানুষ হতে চাই, সুন্দর ব্যক্তিত্বের মানুষ হতে চাই, তাহলে সুন্দর কাজ করতে হবে। আর সুন্দর কাজ করতে গেলে আমাদের সুন্দর অভ্যাস করতে হবে। সুন্দর অভ্যাস করতে গেলে সুন্দর কাজ, এবং সুন্দর কাজ করে সুন্দর চিন্তা। তাহলে ভালো চিন্তা যদি করতে না পারি, তাহলে আমার ব্যক্তিত্ব ভালো হবে না, অভ্যাস ভালো হবে না, সব শেষ হয়ে যাবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হয় ভালো কথা বলো, নয় চুপ থাকো। মানে খারাপ কথা বলাই যাবে না, করা তো দূরের কথা। হুম, হুম। করা তো আচ্ছা, দূরের কথা। আলমাস ভাই, আপনি যেটা বললেন সুতরাং হচ্ছে আমরা যা চিন্তা করি মানে সেই অনুযায়ী আমরা কাজ করি, আর কাজ right, হচ্ছে আমাদের অভ্যাস, আর অভ্যাস হচ্ছে আমাদের পার্সোনালিটি। একটু কি একদম উদাহরণ দিয়ে কি বলা যায়, মানে হচ্ছে মানে ওই যে চিন্তার সাথে অভ্যাস মানে কাজের কি সম্পর্ক, একটু উদাহরণ রাইট, দিয়ে যদি বলেন তাহলে হচ্ছে আশা করি সবার রাইট। ওই হবে। আমরা যা কিছু করি সেটাতে যে প্ল্যান করি না, যে কালকে এটা এটাতে করবো, তারপরে তো অ্যাকশনে যাই।
জি তাহলে আমি যদি চিন্তাটা না করি তাহলে কাজ করবো কি করে? আমরা সবকিছু চিন্তা থেকেই করি। তো সুতরাং আমরা আহ, যদি পজিটিভ থিঙ্কিং না করি তাহলে পজিটিভ কাজগুলো, প্ল্যানিংটা পজিটিভ হচ্ছে না। আর পজিটিভ প্ল্যানিং যদি না হয় তাহলে পজিটিভ অ্যাকশন হবে না, অ্যাকশন থেকে না হলে আমাদের কাজ বাস্তবায়ন হবে না। এখন আমরা যদি নেগেটিভ চিন্তা করি যে ওখানে যাব, চালাকি করব, ওরে ঘুষ দিব, তারপরে ওর সাথে তাহলে অল অ্যাকশন, মনে রাখতে হবে ভালো চিন্তা করলে ভালো কাজ হবে, খারাপ চিন্তা করলে খারাপ কাজ হবে কিন্তু কাজ। আমার কথা হচ্ছে আপনি ধনী হতে পারবেন খারাপ কাজ করে, ভালো কাজ করে। এখন আমি কোনটা করবো সেটা চয়েস আমার, এবং আমার চয়েসের উপর ডিপেন্ড করবে আমার বিচার, বিচার থেকে আমার শাস্তি। আল্লাহ মানুষকে আল্লাহ মানুষকে কি দিয়েছেন? চয়েস দিয়েছেন। রাজ আপনি দিয়েছে। ভালো চিন্তা করতে পারবেন, খারাপ চিন্তা করতে পারেন, ভালো কাজ করতে পারবেন, খারাপ চিন্তা করতে পারেন, ভালো জায়গায় দিতে পারবেন, হোয়াট এভার। আমাদের চয়েস আছে বলে আমাদের বিচার আছে। ফেরেশতাদের চয়েস নাই, পশু পাখির চয়েস নাই। এই জন্য দেখবেন যে পশু পাখির বা ফেরেশতাদের বিচার নাই, পরকালে বিচার হবে না কেন? কারণ ওদের বিচার কি করে হবে? ওরা তো ভালো খারাপ কাজ করতেই পারে না। ওরা কোনো খারাপ কাজ করতে পারে না কেন? আল্লাহ তাদের চয়েস দেননি। আর কোরআন শরীফে আল্লাহ বলেন যে ফেরেশতাদের সম্পর্কে যে ওরা আমার নির্দেশের এক চুল পরিমাণ নড়তে পারে না। এক চুল পরিমাণ তারা আল্লাহর নির্দেশ ছাড়া চলতে পারে না। অথচ আল্লাহ যদি আমাদেরকে বলে, এই মিথ্যা কথা বললো না, আমরা বলি মিথ্যা কথা বলবো। এই অন্যর বইয়ের পিছনে ঘোরাঘুরি করো না, আমরা করবো। ঘুষ খায়ও না, বলে খাবো। তাহলে আমরা ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারি। এখন আল্লাহ এই সুবিধা দিয়েছেন কারণ কারণ মানুষ সৃষ্টির সেরা। মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন যে আমার সামনে ভালো কাজ আছে, খারাপ কাজ করবো, খারাপ কাজ করবো কেন? খারাপ কাজ করলে শাস্তি পাবো, ভালো কাজ করলে পুরস্কার পাবো। দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, যে আমরা ভালো কাজ করতে, আমরা ভালো কাজ করবো, আর খারাপ কাজ করতে যাবো কেন? আমরা শর্টকাট মারবো কেন? আমাদের মেধা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, সব আছে। আল্লাহ সবকিছু মানুষকে দেবেন। আল্লাহ বলেন যে লাইসানিল ইনসানি ইল্লা মাসা, আমি মানুষকে সেটা দেবো সেটা যে সেটার জন্য সে পরিশ্রম করবে, যেটা আমার কাছে চাইবে, যেটার জন্য সে করবে, আমি সেটা তাকে দেবই। তাহলে আমি ভালো চিন্তা করলে ভালো কাজ করতে পারছি, আমি কিন্তু ভালো চিন্তা করতে পারছি না কেন? ওয়াই, হোয়াট ইজ আর প্রবলেম? তো যাই হোক, এটা আমরা বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে এখন পারলাম হচ্ছে যে প্রশ্ন হচ্ছে আমার আপনার হচ্ছে ভালো চিন্তা করতে হবে। এখন আমি বুঝবো পজিটিভ থিঙ্কিং যে করছি এটা আমি বুঝবো কেমন, যে আমি আমি যে চিন্তাটা করতেছি মানে এটা যে পজিটিভ থিঙ্কিং, এটা বোঝার উপায় কি? very জি খুব খুব মনোযোগ দিয়ে শুনবো আমরা। পজিটিভ থিঙ্কিং আমরা করছি না নেগেটিভ থিঙ্কিং করছি, এটা আমি কি করে বুঝবো? ভেরি ইম্পর্টেন্ট, বেসিক কোশ্চেন। আমরা পজিটিভ থিঙ্কিং করছি, নেগেটিভ থিঙ্কিং বুঝবো কি করে? কারণ পজিটিভ থিঙ্কিং মানে হচ্ছে ওগুলো যে চিন্তা করলে আমার ভালো লাগে, যে চিন্তা করলে আমার খুশি লাগে, যে চিন্তা করলে আমার অন্যের উপকার করতে ইচ্ছে লাগে, যে চিন্তা করলে আমার খুশি লাগে, হাসি লাগে, শান্তি লাগে, ভালো লাগে, যে চিন্তা করলে আমার মানুষের কল্যাণ করতে ইচ্ছে লাগে, যে চিন্তা করলে আমার মানুষের উপকার করতে ইচ্ছে লাগে, যে চিন্তা করলে আমার ভালো কাজ করতে ইচ্ছে লাগে, ওই চিন্তাগুলো হচ্ছে পজিটিভ চিন্তা। অর্থাৎ যে চিন্তা করলে আমার শান্তি লাগে, খুশি লাগে, আনন্দ লাগে, যে কাজ করলে আমি অন্যের কল্যাণ করতে ইচ্ছা লাগে, মানুষের সাহায্য করতে ইচ্ছা লাগে, মানুষের উপকার করতে ইচ্ছা লাগে, একটা রোগীকে দেখতে যেতে ইচ্ছা লাগে, একটা মানুষকে সাহায্য সহযোগিতা দান করতে ইচ্ছা লাগে। অর্থাৎ যে চিন্তা করলে আমার ভালো লাগে, শান্তি লাগে, খুশি লাগে, ওই চিন্তা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। আর নেগেটিভ থিঙ্কিং কোনগুলো? যে চিন্তা করলে আমার রাগ লাগে, যে চিন্তা করলে আমার মেজাজ গরম হয়, বকা দিতে ইচ্ছা করলে, অশান্তি করতে গেলে, মানুষকে মারতে ইচ্ছে করলে, হিংসা করতে ইচ্ছে লাগে, তারপরে শর্টকাট মারতে ইচ্ছে করে, মানুষের সাথে ঝগড়া করতে ইচ্ছে লাগে, মানুষকে অপমান করতে ইচ্ছে লাগে, ওই সকল চিন্তা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো বুঝলাম যে যে চিন্তা করলে আমার শান্তি শান্তি খুশি খুশি লাগে, ওই চিন্তা হচ্ছে পজিটিভ। আমি সংক্ষেপে বললাম। যেমন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন মসজিদে, এমন সময় উনি বললেন, ওবায়েস তুমি আমার কাছে কেন এসছো? তুমি কি আমার কাছে এটা জানতে এসছো যে কোনটা পাপ কোনটা পুণ্য? মানে কোন 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 চিন্তা বা কাজ আহ, ভালো পুণ্যময়, আর কোনটা আহ, আহ, সেটা হচ্ছে গুণাময়, অশান্তি, এটা কি জানতে এসছো? তো ওবাইস বলে, ইয়া রাসূলুল্লাহ, তাই। রাসূল করেছেন কি, হাতটাকে মুষ্টিবদ্ধ করলেন, করে ঠিক বুকের কাছে রাখলেন। এটা কিন্তু হাদিসের কথা, আমি নিজে নিজে পড়েছি। এই বুকের কাছে রাখলেন, রেখে রাসূল বললেন, যে চিন্তা বা যে কর্ম তোমার বিবেক বিবেক বা হৃদয়কে শান্তি করে, আনন্দ দেয়, খুশি দেয়, সেটাই নেক কাজ। আর যে কাজ বা যে চিন্তা তোমার বিবেকের মধ্যে অশান্তি দেয়, খুঁতখুত করে, ব্যথা লাগে, কষ্ট লাগে, সেটাই হচ্ছে পাপ, সেটা হচ্ছে নেগেটিভ।
দেখেন 1400-1500 বছর আগে রসুলরা কত সুন্দর করে বলে দিয়েছেন কোন চিন্তাগুলো আমাদের পজিটিভ, কোন চিন্তাগুলো নেগেটিভ। যেই সকল চিন্তা আমার বিবেককে আঘাত করে, অশান্ত করে, মন খারাপ করে, দ্যাট ইজ নেগেটিভ। আর যে কাজ করে কালকে আমি ওই ওকে সাহায্য করতে যাব, কালকে আমি ওই ওকে হেল্প করতে যাব, কালকে ওই রুগীটা দেখতে যাব, এই যখন কালকে আমি একটা সুন্দর কাজ করবো যাতে সে উপকার হয়, কালকে আমি সারা রাত ধরে রাখি, আমি কালকে রোজা রাখবো, কালকে আমি ঠিক মতো নামাজ পড়বো, দেখেন আমার মনকে শান্ত করছে, আনন্দ দিচ্ছে। তার মানে আমার বিবেক, আমার যে ইমোশন, যে বিবেকটা ইমোশন তৈরি হয়, যে ইমোশন গুলো আমাকে শান্তি দিচ্ছে, দ্যাট ইজ পজিটিভ। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি, ক্লিয়ার হয়েছে। কিন্তু হচ্ছে যে আমার মাথায় প্রশ্ন হলো, চিন্তা তো অটো আসে, এমনি এমনি চলে আসে, মানে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে, ওটার উপর কি মানে নিয়ন্ত্রণ কি করা যায়? যেমন নেগেটিভ চিন্তা তো এমনিই আসে, মানে আমি তো চাই না যে নেগেটিভ চিন্তা করতে, কিন্তু নেগেটিভ চিন্তা মানে এসে যায়। এটা কি নিয়ন্ত্রণ করা যায়? চিন্তাটা কি নিয়ন্ত্রণ করা যায় কিনা? বিউটিফুল, বিউটিফুল, দারুণ বলেছেন। জি। এই প্রশ্ন আপনি আমাদের করলেন, এত ভালো লাগলো কেন জানেন? কারণ আমি যখন কাউন্সিলিং করি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটিতে যাই, ছাত্ররা বলে যে স্যার সারাদিন খারাপ চিন্তা আসে, স্যার সারাদিন খারাপ চিন্তা আসে, আমি ভালো চিন্তা করতে চাই কিন্তু পারি না, তো সারাদিন খারাপ চিন্তা লাগে, আমি ভালো কাজ করতেই পারি না। আচ্ছা। এটা কিন্তু কমন কোশ্চেন, স্যার আমি খারাপ চিন্তা করি কেন? আমি তো চাই না। কারণ ও তো ভালো করে জানে খারাপ চিন্তা করলে আমার মনটা, মেজাজ খারাপ থাকবে, মনটা খারাপ থাকবে, চেহারা খারাপ থাকবে, আমি ভালো কাজ করতে পারবো না। কারণ মাথার মধ্যে সারাদিন তো এই 60,000 এর মধ্যে 80 ভাগ যদি বা আরো বেশি যদি খারাপ চিন্তা আসে, তা হাউ ক্যান আই কন্ট্রোল না? তা আপনি একটা বেসিক কোশ্চেন করেছেন। আজকে যারা এখানে উপস্থিত আছে তাদের জন্য অনেক কাজ দেবে এটা, আশা করছি ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, চিন্তা আসলে আসে কোত্থেকে? আমার থট কোথা থেকে তৈরি হয়? সেটা হচ্ছে আমাদের মেমোরি থেকে। আমাদের ব্রেনটা তো একটা মেমোরি না, সফটওয়্যার। যেমন ধরেন আপনি একটা পেন ড্রাইভের মধ্যে কি বলবো, ধরেন আপনি 100টা, আমি যে গান হিসেবে বলি, আপনি 100টা গান রেকর্ড করেছেন, মানে ভালো, মানে ভালো গান রেকর্ড করেছেন, ওকে। তো কিন্তু আপনি এমন একটা গান শুনতে চাচ্ছেন যেটা ওই 100-র মধ্যে নাই, আপনি তো পাবেন না, তাই না? বা আপনি যদি ওয়াজের কথা বলি, আপনি খন্দকার, যে আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, যার খুব আমার খুব প্রিয় মানুষ, হ্যাঁ, তো উনার ওয়াজ হাতে আপনি রেকর্ড করলেন 40-50টা, সে একদম সব কালেকশন করলেন, কিন্তু এমন একটা শুনতে যাচ্ছে যেটা ওরা রেকর্ডই করেননি, তা ওটা তো বাজবে না। তো এরকম সোজা কথা, আমি সফটওয়্যারে যেটাকে ইনপুট করব, রেকর্ডেড করব, ওটাই তো আউটপুট হবে, রেকর্ড হবে, রাইট না? তাহলে আমাদের ব্রেনটা তো কি, ও বাবা, কত পাওয়ারফুল একটা সফটওয়্যার। এই ছোট্টবেলা, শিশুবেলা থেকে যখন আমাদের বুদ্ধি শুরু হয়, ধরেন 3 বছর 4 বছর থেকে যখন আমরা দেখি, শুনি, 5 বছর 6 বছর, বলা হয় যে 14-15 বছর পর্যন্ত বাচ্চারা যা কিছু দেখে, যা কিছু শুনে, যা কিছু আন্ডারস্ট্যান্ডিং করে, অর্থাৎ চোখ দিয়ে যা দেখে, কান দিয়ে যা শুনে, যা পড়ে, এই জিনিসগুলো তার ব্রেনকে খুব বিলিফ সিস্টেম, সে কাজ করে, বিলিফ সিস্টেম, বিশ্বাসের ভিত্তি। ওই ওই সময়ের বাচ্চাকালে, শিশুবেলার যার, ওর যা যা মনে হয় যেটা ঠিক, ওই বড় বেলায় আপনি যতই তাকে ওয়াজ করেন না কেন, যত নৈতিক কথা বলেন না কেন, ভালো ভালো কথা বলেন না কেন, ওই ওই ছোটবেলার যে বিলিফ সিস্টেম বেরোতে পারে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো যে প্যারেন্টিংটা বাচ্চাটাকে খুবই আপনি গুরুত্বপূর্ণ, ছোটবেলায় তাহলে মানে প্যারেন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। ভীষণ কারণ এখানে ভীষণ, যেমন অনেকেরই আপনি ছেলে মেয়ে আছে, তাদের জন্য আজকে আলোচনাটা খুবই কাজে লাগবে। কারণ হচ্ছে বিলিফ সিস্টেম যদি ঠিক করা যায়, তাহলে কিন্তু সে ভবিষ্যতে পজিটিভ থিঙ্কার হবে না নেগেটিভ থিঙ্কার হবে, সেটা কিন্তু নির্ভর করতেছে। একদম ঠিক। জি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ছোটবেলা থেকে আমরা শিখতে শিখতে, দেখতে দেখতে, শুনতে শুনতে বড় হয়েছি। হুম, আমি এখন বড় হয়ে গেছি, কারণ আমি ইউনিভার্সিটিতে পড়ি, হুম, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তারপরে আমার বয়স এখন 20-22-23 বছর, আমি সবকিছু বুঝি। কিন্তু দেখা যাচ্ছে যে এই বছর, এই 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 22-23 বছর বা 25 বছর পর্যন্ত আমি যা কিছু দেখেছি, শুনেছি, মোস্ট অফ দ্য নেগেটিভ। ছোটবেলায় গালিগালাজ শুনেছি, রাস্তাঘাটে মানে বকাবকি করছে, তারপর আজে বাজে কথা বলছে, অশ্লীল কথা বলছে, তারপরে প্রতিবেশীরা ঝগড়া করছে, কে হিংসা করছে, ওর সাথে মানে এত কিছু চালাকি, ইউনিভার্সিটিতে কলেজের জীবনে চালাকি, ওই নোটটা দিস না, আর দেখ না ওই কেমন করে তাকায়, আর ওকে পাত্তা দিস না, মানে এই যে নেগেটিভিটি শিখতে শিখতে, শুনতে শুনতে বড় হয়েছি। তাহলে আমার ব্রেনের মধ্যে যদি 70-80 ভাগ নেগেটিভ ইনফরমেশন লোড হয়, আমি যদি খারাপ জিনিস দেখতে দেখতে, খারাপ কিছু শুনতে শুনতে, খারাপের সাথে মিশতে মিশতে বড় হই, তাহলে 80 ভাগ থেকে 90 ভাগ যদি ইনফরমেশন ব্রেনের নেগেটিভ হয়, তাহলে আমার পজিটিভ থিঙ্কিং কি করে হবে? আমার চিন্তা তো ওখান থেকে আসতেছে। আমার ব্রেনের রেকর্ড মোস্ট অফ নেগেটিভ, তার
মোস্ট অফ নেগেটিভ ইনফরমেশন যেখানে ব্রেনে লোড করা আছে, সেখানে আমি আউটপুট কি করে পজিটিভ করবো? রাইট, ইনপুট যেমন হবে আউটপুট সেরকম হবে। তাহলে আপনি সারা জীবন খালি সেখানে চালাক হইতে হবে, চতুর হইতে হবে, মানুষকে এই লম্বা লাইনে দাঁড়াইলে এতক্ষণ দাঁড়ানো যাবে না, সামনে এদিক ওদিক করে ঢুকা যায় কিনা, কাউকে বলে আগে যাওয়া যায় কিনা, পিছন দিক দিয়ে নেওয়া যায় কিনা, বিয়ে বাড়িতে সবার আগে গিয়ে বসতে হবে, কেউ খাইতে পাক বা না পাক, এগুলো ছোটবেলা থেকে শিখতে শিখতে বড় হয়েছে। ফলে দেখা যাচ্ছে আপনি বিয়ে বাড়িতে গেলে দেখবেন 80% মানুষ প্রথমে গিয়ে বসে বসছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমে প্রশ্ন কেন, আরেকজন খাবে না? দরকার আপনি লাস্টে কেন, সবাই খেয়ে নেই। কিন্তু আমি তো ছোটবেলায় শিখেছি সবচেয়ে আগে বসতে হবে, নাহলে কিন্তু ভালো কিছু পাওয়া যাবে না। তারপরে লম্বা লাইনে দাঁড়ানো 10-15 মিনিট পর দেখবেন ব্যাংকের টাকা জমা দিতে গেছি বা কোনো বিল জমা দিতে গেছি লম্বা লাইনে, এই 10-15 মিনিট দেরি হয়নি, আমরা চাচাবাজি করি, কি হয়েছে দেরি কেন, ঠিক মতো কাজ করে, ওদের লোক দিচ্ছে কেন, ওদের দেখো চালাই করতেছে বলে, এই কিছু তোমার তো ম্যানেজার করে। আচ্ছা, এই যে আপনি চাচাবাজি করতেছেন, হইচই করতেছেন কেন রে ভাই? এখানে তো বিল গেটস তো লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে থাকে। বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠ ধরে দেখা গেছে যে বার্গারের দোকানে ওই সবার পিছনে দাঁড়িয়ে আছে। এপিজে আব্দুল কালাম এত বড় রাষ্ট্রপতি, এত বড় বিজ্ঞানী, দেখা যায় লিফটে উপর ওঠার জন্য উনি এক্স রাষ্ট্রপতি, কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকে সবাই, স্যার আপনি আগে যান, না না ইটস ওকে, ঠিক আছে। এখন তারা ধৈর্য ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে পারছে, বিল গেটস লম্বা লাইনে বার্গার কেনার জন্য দাঁড়িয়ে থাকতে পারছে, আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না কেন? কিসের সমস্যা? কারণ আমি মানুষকে বিশ্বাস করছি না, আমি বিশ্বাস করি সবাই চালাক চুতুর করে সামনে সামনে ঢুকে পড়ছে, তো সুতরাং আমাকেও ঢুকে পড়তে হবে। সবসময় আমরা নেগেটিভ চিন্তার মধ্যে থাকি কেন? কারণ আমরা পজিটিভ চিন্তা করতে পারছি না। কেন পারছি না আমি পরে বলবো। আচ্ছা, তারপরে তাহলে আমাদের তাহলে আমি যদি সামারি করি, আপনি যেটা বলেছেন যে চিন্তার উপর নিয়ন্ত্রণ, এটা নির্ভর করছে আমার ইনপুটের উপরে। ইনপুট যেরকম হবে আউটপুট সেরকম হবে। ইনপুট যদি হচ্ছে নেগেটিভ হয় আউটপুট ওই হবে। এবং ইনপুটটা নির্ভর করতেছে বলছেন হচ্ছে বিলিফ সিস্টেমের উপর, আমাদের প্যারেন্টিংটা কিরকম হয়েছে, শৈশবটা কিরকম কেটেছে। এখন শৈশবে তো হচ্ছে মানে হচ্ছে আমি তো হচ্ছে আমার নিজের উপর তো নিয়ন্ত্রণ ছিল না, মানে আমার প্যারেন্টিং তো আরেকজন করেছে, মানে ওটাতে আমার নিজের হাতে কন্ট্রোল ছিল না। এখন এখানে যারা আছে সবাই কিন্তু অ্যাডাল্ট, মানে কারো বয়স হয়তো 30, কারো 40, কারো 50। এখন তাদের এক একজনের তো এক একভাবে হয়তো প্যারেন্টিং হয়েছে, এক একভাবে বিলিফ সিস্টেম তৈরি হয়েছে। এখন বর্তমানে এসে একটু যদি আশার বাণী শোনাতেন, সেই বিলিফ সিস্টেম চেঞ্জ করা যাবে কিনা, বা দেখা যাচ্ছে হয়তো শুধু নেগেটিভে ভরা, সম্পূর্ণ হচ্ছে ইনপুট শুধু নেগেটিভে ভরা ধরে নিলাম, তাহলে এখন আশার বাণী আছে কিনা যে হচ্ছে সেই ইনপুটটা চেঞ্জ করা যাবে কিনা? না না, সে তো বটেই। আমি আমি তার আগে আমি এই লাইনে আর একটা এক্সাম্পল দিই, আপনার খুব ভালো লাগবে। জি। সেটা হচ্ছে, এই প্রশ্ন আপনি আমি করেছেন একবার, সেটা হচ্ছে একজন মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে, ধরেন আপনি কোথাও মিটিং এ গেছেন বা কোনো সেমিনারে গেছেন বা কোনো অনুষ্ঠানে গেছেন, আপনার সাথে পরিচয় হলো এক ব্যক্তি। এখন সেই ব্যক্তিটা নেগেটিভ থিঙ্কিং এর ব্যক্তি, নেগেটিভ মানে সে কি নেগেটিভ পার্সোনালিটির ব্যক্তি না পজিটিভ পার্সোনালিটির ব্যক্তি, সে কি পজিটিভ থিঙ্কার না নেগেটিভ থিঙ্কার, আপনি কেমন করে বুঝবেন? খুব সহজ, কিন্তু একজন ব্যক্তির সাথে আপনার পরিচয় হলো, খুব স্মার্ট, হ্যাঁ দেখলেন, কিন্তু ওই লোকটা আসলে পজিটিভ থিঙ্কিং এর মানুষ না নেগেটিভ থিঙ্কিং এর মানুষ, আপনি কি করে বুঝবেন? ইটস ভেরি সিম্পল। ধরেন আপনি কোনো সেমিনার গেছেন, কোনো অনুষ্ঠানে গেছেন, বা কোনো বিয়ে বাড়িতে গেছেন, তাহলে আপনার সাথে পরিচয় হলো, বা আপনাকে চেনে যে আপনি খুব নাম করা একজন প্রশিক্ষক, আই আই কেমন আছেন আলাদিন স্যার, ভালো আছেন নাকি, বা আই আলম ভাই ভালো আছেন, হ্যাঁ ভালো আছেন, চল বসি, বসে গল্প করছেন। এখন দেখলেন পজিটিভ থিঙ্কিং মানুষ বুঝবেন কেমন জানেন? সে এই অনুষ্ঠানে এসে আপনি বলবে কি, আলাউদ্দিন স্যার বা আলাউদ্দিন ভাই দেখেন, এই যে এত দাম অনুষ্ঠানটা করছে, এত খরচ করেছে, কিন্তু দেখেন এই খরচের মধ্যে যে এত খাওয়া দাওয়া দিল, এ দেখেছেন, সে দই দিয়েছে কিন্তু সেখানে সে বোনানে দেয়নি। আচ্ছা, দই দিয়েছে তো দিয়েছে, আর কি বগুড়া দই দিলে তো ভালো হতো। দেখেন শুরুতেই কিন্তু তার কি, তার সমালোচনা। তারপরে দেখেন এখানে যান, এই যে যেখানে প্লেট গুলো দিয়েছে, যে অনুষ্ঠানে এত খরচ করলো, আর একটু ভালো প্লেট দিলে তো হতো। এই যে যারা ওয়েটার, দেখেন ওয়েটাররা কি করছে, এদের ড্রেস গুলো আরো সুন্দর হতে পারতো না? আচ্ছা, এই মিউজিকটা, এই ধরনের মিউজিক গুলো দেয়, মানে দেখছেন সে যত কথা বলছে সবগুলো নেগেটিভ, এই সমালোচনা, এটা ভালো হয়নি, হ্যাঁ ওইটা হলে ভালো হতো, এই গেটটা দেখেন এরকম হতো, তারপরে এরকম হতো। আপনি পরিষ্কার ধরে নেবেন যে এই মানুষটা কিরকম মানুষ। ঠিক তেমনি আর একটা এক্সাম্পল দিই, আপনার সাথে আর একটা মানুষের পরিচয় হলো, বসলেন গল্প করছেন, সে কি বলছে জানেন? যে দেখেন এই যে ভদ্রলোক,
আচ্ছা, হুম যে হুম অনুষ্ঠানে এসেছি এই বিয়ে বাড়িতে, আরে কত খরচ করেছে দেখেছেন, এত মাংস, এই এত আইটেম, কি দরকার ছিল ভাই? এমনি তো খুব সুন্দর। আর দেখেন এই যে এই যে স্টেজটা সাজিয়েছে, কি রুচি সম্পন্ন, দেখেন কি সুন্দর ফুল দিয়েছে, গোলাপ, কি সুন্দর একটা শান্ত পরিবেশ। দেখেন ওখানে যে দ্রব্যটা বসে আছে, ব্যবহার দেখেন অসাধারণ। আর দেখেন এদের এই যে সাজানোর ব্যাপারে দেখেছেন কত রুচিসম্মত, বিউটিফুল। দেখেন ওর প্রত্যেকটা কথা থেকে বেশি বেরিয়ে আসছে কি, ওয়াও, দারুণ, অসাধারণ, মানুষ কত সুন্দর দেখেন, হুম হুম আপনি মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু ওই একই মানুষ কিন্তু একটাই কথা বলে কি, আরে দূর, এটা কিন্তু কিছু হইলো নাকি, এত খরচ করছে এই জিনিসটা করতে পারলো না, আরে দূর, এই মাংস 4 রকম করছে, এই ওই মুরগিটা একটু শক্ত হইলো কেন, ওটা না হলে দিতে পারতো, দিলেও যখন দিলে শক্ত হয়েছে। আল্লাহ, আপনি কি বুঝলেন বলেন? নেগেটিভ মানুষ, তাহলে কিন্তু নেগেটিভ মানুষ ওরা, হচ্ছে যারা হচ্ছে মন খুলে প্রশংসা করতে পারে না, যে রাইট রাইট প্রশংসা করতে কৃপণতা করে অনেক। রাইট, না ওর মাথার মধ্যে পজিটিভিটি নাই, ও কি করে করবে? আপনি তারপরে দেখবেন ওই ট্রেনে উঠেছে, কামরার মধ্যে কিন্তু অনেক সুন্দর ব্যবস্থা আছে, হুম হুম কামরা কিন্তু অনেক সুন্দর গোছানো, তারপরে সেই কামরা থেকে সেই সুন্দর একটা ফার্স্ট ক্লাস ট্রেনে গেছে, কিন্তু সবকিছু সুন্দর, তারপরে তার ভালো লাগছে না। হ্যাঁ, বলছে দেখেন এই যে কেন পর্দাটা দেখেন না, একটু বাঁকা, এটা বাঁকা, এটা খেয়াল করবে না, দেখছেন অবস্থাটা? ঠিক মতন এটা দেখেন। তারপরে ওই যে, তো ওই যে দেখে অ্যাটেন্ডেন্স যে আছে না, দেখছেন হুম টাইটা পড়েছে একটু বাঁকা, আচ্ছা টাইটা বাঁকা তো আপনার প্রবলেম কি? মানে কোনো কিছু তার, কোনো কিছুর মধ্যে তার স্যাটিসফ্যাকশন নেই, কোনো কিছুর মধ্যে তার অ্যাপ্রিসিয়েশন নেই। হুম তাহলে হুম দেখেন নেগেটিভ পিপুল আর পজিটিভ পিপুল কত, আপনি কি মানে খুব সহজে চিনতে পারছেন যে হুম একটা মানুষ সবকিছুতে প্রশংসা করছে, ভালো বলছে, ইজ এ পজিটিভ পিপল। আর একটা মানুষ কত সুন্দর থাকলেও এমনকি সে আপনার দোষ খুঁজে বেরোবে, আরে আলাউদ্দিন ভাইকে শুনছিলাম যে এত সুন্দর লেকচার ফেকচার দেয়, কিন্তু পরে এসে দেখলাম যে আচ্ছা, দেখছেন অবস্থাটা? হুম তো রাইট এখন রাইট এই সকল মানুষগুলো কি হবে জানেন, এরা কখনো সুখী হয় না, এরা কখনো মানুষের ভালোবাসা পায় না, এরা কখনো স্যাটিসফাইড হয় না, এদের জীবনটা দারুণ ভাবে ব্যর্থ হয়ে যায়। এই জন্য পজিটিভ থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যদি সুখী হতে চাই তো আমাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে, পজিটিভ থিঙ্কিং ছাড়া কোনো উপায় এখন নেই। আপনার প্রশ্নের উত্তর কিন্তু দিই নাই, আপনি প্রশ্ন করেছিলেন যে আমরা নেগেটিভ পজিটিভ থিঙ্কিং, এই যে মাথা থেকে গেলে এসেই যাচ্ছে, ছোটবেলা থেকে শিখতে 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 আমাদের ব্রেনের মধ্যে রেকর্ড হয়ে গেছে, ওই রেকর্ড গুলো শুধু বাসছে, এখন খারাপ জিনিস দেখতে দেখতে খারাপ কথাই ভাবছি, খারাপ জিনিস দেখতে দেখতে খারাপ কাজই করছি। যেমন মনে করেন আপনি দেখছেন যে ও চুরি করছে, ও ডাকাতি করছে, ও ঘুষ খাচ্ছে, ওই এটা করছে, এই যে আপনারা, আমরা পেপারে দেখি, টেলিভিশনে দেখি, সোশ্যাল মিডিয়া দেখি, খালি দেখি ও চুরি করেছে, ও ডাকাতি করেছে, 10টা বাড়ি করেছে, ও বিদেশে বাড়ি করেছে। এখন আপনি গিয়ে সব শুনতে শুনতে আপনার কি মনে হবে জানেন, আচ্ছা দেশটা তো শেষ, খালি চুরি ডাকাতি ঘুষ মাস, আরে তোর আমি আর ভারত থেকে লাভ কি, আমিও করি। কারণ ইনফরমেশন হুম নেগেটিভ ইনফরমেশন যত ছড়াবে, আপনি তত নেগেটিভের দিকে আকর্ষিত হবে। সুতরাং এই সকল নেগেটিভ ইনফরমেশন, নেগেটিভ খবর, নেগেটিভ জিনিস আপনি কেন প্রচার করছেন? আপনি একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে, আমেরিকা মানে, লন্ডন মানে, জার্মানি, ওখানেও কিন্তু অনেক উল্টাপাল্টা কাজ হচ্ছে, হুম অনেক উল্টাপাল্টা কাজ হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখবেন বা টেলিভিশনে দেখবেন, রেডিও দেখবেন, কোনো খারাপ খবর নেই, সব সফলতার খবর, বিজয়ের খবর, সাকসেসফুল খবর। আমাদের বাংলাদেশে 7.5 কোটি, মানে 55-56 হাজার বর্গমাইলের দেশে, বলেন তো কত লোক থাকে? প্রায় 20 কোটি, 18 কোটি লোক থাকে। এই 18 কোটি দেশের মানুষ এত ছোট্ট একটা জায়গার মধ্যে, এটা তো দেশটা তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, এটা তো, এখানে তো মানুষ না খেয়ে থাকার কথা, এখানে তো একেবারে যা ইচ্ছা তাই হওয়ার কথা। আমাদের, আপনি প্রতিবেশী দেশ ভারতের কথা ভাবেন না কেন, ভারতের একটা প্রদেশ হচ্ছে আমরা অনেক বড়, মানে ছোট, ছোট। ভারতের অনেক প্রদেশ হচ্ছে আমরা অনেক ছোট। আপনি তামিলনাড়ু যান, আপনি যদি এই যে অন্ধ্রপ্রদেশ যান, ওদের চেয়ে বাংলাদেশ অনেক অনেক ছোট। তা বাংলাদেশ এত ছোট্ট একটা দেশ, কিন্তু প্রায় 18 কোটি লোক থাকে, আপনি ভাবতে পারেন? হুম আপনি বলেন তো ঢাকা শহরে, ঢাকা সিটিতে, আমি সিটির কথা বলছি, ঢাকা মহানগর সিটিতে কত লোক থাকে? 2 কোটি লোক থাকে। 2 কোটির উপরে থাকে। হ্যাঁ, পৃথিবীর বহু বহু দেশে, মানে পুরো দেশের মধ্যে 2 কোটি লোক থাকে। হুম হুম তাহলে আমরা, একটা শহরে যত লোক থাকে, পৃথিবীর বহু দেশের ওই সংখ্যা থাকে না। তাহলে আমাদের ঢাকা শহরে 2 কোটি মানুষ আমরা কি করে থাকি? আমরা বেঁচে আছি কি করে? দেখবেন টেম্পোওয়ালা জিন্সের প্যান্ট পরে, এবং ওই টেম্পোওয়ালা বা গাড়ির যে অ্যাসিস্ট্যান্ট, তার হাতের মোবাইলটা দেখেন আপনার চেয়ে দামি হতে পারে, আমার চেয়ে তো দামি বটেই। হুম আমি আমার বাসার যে
এই, মানে সহকারী মানে যে বুয়া আছে, বুবু আর কি, বুয়া কিন্তু মানে বুবু। আমার ছোটবেলা থেকে আমরা বুয়া শিখেছি। আমাদের বাসায় যে মহিলা কাজ করতে আসেন ওদের আমরা বুয়া বলি, বুয়া মানে বোন। তো আমি আমার বাসার বুয়াকে দেখেছি যে ওর মোবাইলটা আমার মোবাইলের চেয়েও দামি। আপনি হাসলেন না কেন? হুম, হুম, হুম। আপনি বোধহয় জানলে খুশি হবেন বা দুঃখ পাবেন। এই করোনার মধ্যে আমার ছেলে আমাকে একটা দামি মোবাইল কিনে দিয়েছিল। আব্বু তুমি এই মোবাইল কেনো, এই যে তুমি ইন্টারনেট, তুমি যে এরকম লেকচার লেকচার দাও, হুম, চলো হুম, তোমাকে আমি একটা মোবাইল কিনে দিই। ও আমাকে বসুন্ধরা থেকে একটা মোবাইল কিনে দিয়েছে 17,000 টাকা দামে। তো ওইটাই আমার দামি মোবাইল আর কি। যাই হোক, তো আমি দেখেছি অনেক বিক্রেতা অথবা বাসায় যে সামনে সে যে ভ্যানের মধ্যে বিক্রি করে সবজি, অথবা আমার বুয়া, ওদের মোবাইল কিন্তু আমার চেয়ে তো দামি। তা হুম, এখন হুম। কথা হচ্ছে, তো আমার কথা হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে 2 কোটি মানুষ শহরে থাকে, এটা কি খারাপ আছে আপনি আমাকে বলেন? অনেক ভালো আছে, অনেকের চেয়ে অনেক ভালো। আমরা খালি সমালোচনা করতে ওস্তাদ, এটা নাই ওটা নাই এটা নাই এটা নাই এটা নাই এটা নাই, আরে আশ্চর্য ব্যাপার। আপনি কি অ্যাপ্রিসিয়েট করতে শেখেননি? ওই যে ঢাকা শহর কি বদলে গেছে, সেই যে মেট্রো ট্রেন হয়ে গেছে, এখন উত্তরা থেকে আপনি গুলিস্তান চলে আসতেছেন আধা ঘন্টার মধ্যে। আগে লাগতো 2 ঘন্টা। কুমিল্লা যেতে সময় যত লাগতো আগে, ঢাকা শহরে এপার থেকে উত্তরা থেকে গুলিস্তান 2 ঘন্টা লাগতো, এখন আপনি 20 মিনিট আসতেছে। আপনি অ্যাপ্রিসিয়েট করবেন না? হুম, আমি সেদিন বরিশালে একটা সেমিনারে গেছি, আপনি বিশ্বাস করতে পারবেন না আলামিন ভাই, হুম, আমাকে বলছিল কি জানেন, যে আমি নাকি 3.5 ঘন্টায় চলে যাবো। আমার কিন্তু বিশ্বাসই হচ্ছিল না, কি বলে এইসব পাগল টাগল কথা। মানে আমাকে যেন অবাক লাগছিল, মানে পাগল আমাকে কি, আমাকে এনকারেজ করছে। মানে আমি মজা পেলাম। বললাম বললাম আলমাস ভাই আপনি 3.5 ঘন্টা চলে যাবেন, আচ্ছা তাই, বাহ দারুণ তো। কিন্তু আমাকে তো অবাক লাগলো। বিশ্বাস করেন, 3 ঘন্টা, মানে 3 ঘন্টা 10 মিনিট পর আমাকে বলছে কি, এই বরিশাল এসে গেছে, নামেন নামেন নামেন, মানে 3.5 ঘন্টা লাগে নাই। হুম, হুম, আমি বললাম ভাই আমি কোন দেশে আসছি? হুম, হুম। ঢাকা থেকে এই বরিশাল, আমি কুমিল্লা বলেছি নাকি ভুল করে? বরিশাল। না, সেটাই। এই আলমী ভাই, আমি কি বরিশাল বলেছি তো ঠিক মতো? বরিশাল, হ্যাঁ, এই তো না, বরিশাল তো এখন এই 3 ঘন্টার হ্যাঁ, মধ্যে যাওয়া যাচ্ছে। তাহলে আশেপাশে আমি কিন্তু অনেক জানতাম না। পজিটিভ জিনিস কিন্তু আছে, কিন্তু আমরা হচ্ছে নেগেটিভ দিকে ফোকাস দিচ্ছি। এবার না একটা না, কথা আছে এই যে এই যে নেগেটিভ জিনিস হচ্ছে বাতাসের আগে ছড়ায়, মানে নেগেটিভ নিউজ বাতাসের আগে ছড়ায়। এবং এখানে যেমন যারা অংশ নিয়েছে বেশিরভাগই কিন্তু হচ্ছে বিমা পেশায় কাজ করে। যেমন আমরা বিমা পেশা আমরা যে দেখি, মানে সেটা হচ্ছে সবাই হচ্ছে কোন ইন্স্যুরেন্সে যদি নেগেটিভ নিউজ প্রচারিত হয়, সবাই সবাই শেয়ার করে যে অমুক নেগেটিভ নিউজ, অমুক নেগেটিভ নিউজ, কিন্তু কোনো পজিটিভ নিউজ কেউ শেয়ার করে না। তা এই জন্য কিন্তু আমাদের বিমা সেক্টর কিন্তু অনেক পিছিয়ে আছে। আপনি হয়তো ইন্স্যুরেন্স সেক্টর ট্রেনিং করান, কোন একটা ইন্স্যুরেন্স সেক্টর যদি কোনো একটা দুর্নাম হয়, সাথে সাথে সবাই শেয়ার করে, কিন্তু পজিটিভ নিউজ গুলো কেউ শেয়ার করে না। এই যে নেগেটিভ জিনিস শেয়ার করছে, এটাতে যে তারই ক্ষতি হচ্ছে। এই বিষয়ে যদি একটু করতেন যে নেগেটিভ জিনিস আমি শেয়ার হ্যাঁ করার নিশ্চয়ই, কারণে। আমি হ্যাঁ এই রাইট, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আগে ওই লাইনটা শেষ করি। জি। তার মানে আমি বুঝতে পারছি যে আমাদের যে এত কিছু হচ্ছে, এই হুম, যে হুম। আমি বরিশালে 3 ঘন্টা 77 মিনিট চলে যাচ্ছি, আমি কি অ্যাপ্রিসিয়েট করেছি কখনো সোশ্যাল মিডিয়ায় যে আমাদের দেশের এত উন্নতি হয়েছে? আমি ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, না লিখি নাই। তারপরে মনে করেন এই যে পদ্মা সেতু হচ্ছে, তারপরে এই যে ঢাকা শহরে যে বড় বড় রাস্তা প্রশস্ত হচ্ছে, এই যে এলিভেটর ট্রেন হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে, আমরা কি অ্যাপ্রিসিয়েট করতে পেরেছি? না। কারণ আমরা মানুষকে প্রশংসা করতে শিখি নাই, সমালোচনা করতে শিখেছি। আপনি একটা মানুষের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু একটা কাজ করেননি, দেখবেন ওই একটা কাজের সমালোচনা করছে। এর কারণটা কি? কিন্তু আপনি ইউরোপ আমেরিকা যান, ওরা মানুষকে অ্যাপ্রিসিয়েট করছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে, প্রশংসা করছে। ইটস এ প্র্যাকটিস। ওই যে প্র্যাকটিস। বললাম পজিটিভ থিঙ্কিং। হুম, হুম, আপনি যদি পজিটিভ থিঙ্কিং এর চর্চা না করেন, হুম, অভিনন্দন শেখাতে না চান, মানুষকে প্রশংসা করতে না শিখেন, তাহলে তো আপনি সাথে সমালোচনাই করবেন, তো আপনি নেগেটিভ পিপলস। এই যে আপনি বললেন নেগেটিভ জিনিস ছড়াচ্ছে, কিন্তু আমি হুম, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে এগুলো দেখে দেখে বড় হয়েছি। সমালোচনা করতে পছন্দ করি, হিংসা করতে পছন্দ করি, মানুষের পিছে পিছে কথা বলতে পছন্দ করি, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ আওয়ার হ্যাবিটস। কিন্তু মানুষ হিসেবে আমরা কিন্তু খুব ভালো। হুম, আমি হুম, যেটা বলতে চাইছি যে এই যে 18 কোটি মানুষ কেন কি করে এত উন্নতি হলো? কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত ট্যালেন্টেড, জিনিয়াস, ব্রিলিয়ান্ট, হুম, হুম। হার্ড ওয়ার্কিং, এবং বাংলাদেশের মানুষ খুব পরোপকারী, অতিথিপরায়ণ। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে এত ভালো মানুষ নাই। Right, right, right. না, আর আমরা এই কিন্তু দেখ আমি যে, প্রশংসা করতেছি, দেখেন, আমরা যখন হচ্ছে এই যে মানে ফরজ নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়তেছি, প্রথমে কিন্তু প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে সকল প্রশংসা বিশ্ব জাহানের। তাহলে হচ্ছে প্রত্যেক রাকাতে যদি সূরা ফাতিহা পড়তেছি, আমরা কিন্তু প্রশংসা করতেছি, হয়তো না বুঝে করে ফেলতেছে প্রশংসা। কিন্তু এখন যখন আমরা সচেতন হবো, আমি তো সৃষ্টিকর্তার প্রশংসা করতেছি, তাহলে তার সৃষ্টি প্রশংসা করে কেন করবো না? যে সৃষ্টিকর্তার আমি প্রশংসা রাইট, করতেছি নামাজে,
তাহলে আমি তার সৃষ্টির প্রশংসা করতে আমার কৃপণতা কেন? জি। এবং সূরা বাকারাতে আল্লাহ বলছেন তোমরা মানুষের প্রতি অনুগ্রহ করো, আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসে। আল্লাহ বলছেন তুমি মানুষের প্রশংসা অনুগ্রহ করো, মানুষকে সহযোগিতা করো। এই যে কত বড় কথা! হুম, আল্লাহ তাআলা মানুষকে চান মানুষ তার সৃষ্টিকে ভালোবাসুক, প্রশংসা করুক। আপনি কি জানেন যে ওই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরলেন, তিনি হুম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আল্লাহ আমাকে বলেছেন কোন মানুষের যদি মন খারাপ থাকে, কেউ যদি তার মনটাকে ভালো করে দেয়, আমি তাকে ধরে বেহেশতে পাঠিয়ে দেবো। মানুষের মনকে ভালো করে দেওয়া, মানুষের কল্যাণ করা সবচেয়ে ভালো উত্তম কাজ আল্লাহর কাছে কি? যখন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে যায় বা উপকার করে বা ইচ্ছা করে, তাহলে আমাদের এই সিম্পল সিম্পল কাজগুলো আমরা করি। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন, এই যে হুম, আপনাকে আমি এই লাইনটাকে শেষ করি আগে, জি, যে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভালো মানুষ, এটা প্রথমে বুঝতে হবে। হুম, আমরা সবাই মনে করি কি নেগেটিভ থিঙ্কিং এর, তো আমরা মনে করি বাংলাদেশের মানুষ খুব খারাপ মানুষ, মানুষ খুব অকৃতজ্ঞ মানুষ, মানুষ বোধহয় খুব সন্ত্রাসী মানুষ, মানুষ খুব ঘুষখোর মানুষ, মানুষ ইত্যাদি ইত্যাদি সব নেগেটিভ চিন্তা করছি। কিন্তু হুম, অ্যাকচুয়ালি যে ভাবছে বাংলাদেশের মানুষ খারাপ, সেই কিন্তু ভালো, সে নিজেও কিন্তু ভালো। তার মানে আমরা মানুষ ভালো, কিন্তু হ্যাঁ, আমাদের চিন্তাটা নেগেটিভ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। হুম, হুম, বাংলাদেশের মানুষ যদি ভালো মানুষ না হতো, কল্যাণকারী মানুষ না হতো, পরোপকারী মানুষ না হতো, তাহলে ঢাকা শহরে 2 কোটি মানুষ থাকতে পারতো না রে ভাই। নাম্বার 3, এই সারা বাংলাদেশে 18 কোটি মানুষ এত ভালোভাবে থাকতে পারতো না। আপনি গ্রামে গঞ্জে যান, দেখবেন গ্রামে গঞ্জে অজপাড়াগে মানুষ খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, ধান, তার তার কুঠিতে ধান ভর্তি আছে, সবজি আছে। ওই শিশুরা ওই অজপাড়াগে স্কুল যাচ্ছে, স্কুল থেকে দৌড়ায় দৌড়ায় আসছে, সব লাফালাফি করছে, ডিশ দেখছে, প্রোগ্রাম দেখছে, মোবাইল দেখছে। আচ্ছা বলেন, দেশটা যে এত দূর আগায় গেল, প্রত্যেকটা গ্রামে গ্রামে নতুন নতুন সড়ক হয়েছে, বিদ্যুৎ গেছে, টিভি গেছে, মোবাইল গেছে, হুম, কম্পিউটার গেছে, এটা কি করে সম্ভব? তার মানে আমরা প্রচুর কাজ করছি, প্রচুর ডেভেলপ করছে, কিন্তু আমরা কি বলছি? দেশটার মতো থার্ড ক্লাস দেশ নাই। হুম। কেন বলছেন? কারণ আমাদের থট প্যাটার্নটা ঠিক নেই। বলেন, আমি কতদূর বললাম? না, খুবই সুন্দর বলেছেন, খুবই সুন্দর বলেছেন। এবং আমরাও চাই হচ্ছে এই প্রশংসা করা শিখতে, চর্চা করতে। এবং হচ্ছে যারা আজকে এই টাউন হল মিটিং অংশ নিয়েছেন, আমরা একটু প্রশংসার চর্চা করতে চাই। এই যে আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি যে টাউন হল মিটিং একদম ফ্রি, বা কোনো টাকা লাগছে না আপনাদের। জাস্ট নেক্সট লেভেলের কোনো একটা কোর্স করেছেন, আপনি কিন্তু আজকে এই টাউন হল মিটিং এর সুযোগ পেয়েছেন। এই ইনিশিয়েটিভ না নিলেও পারতাম, আমার কি দরকার ছিল এই টাউন হল মিটিং করা? তাহলে এটা তো আপনাদের জন্যই নেওয়া, তাহলে আমি কি একটু প্রশংসা পেতে পারি না? মানে কেউ কি এখন পর্যন্ত আমাকে থ্যাংক ইউ কিন্তু জানা না, যখন আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে প্রত্যেক মাসে 21 তারিখ ফ্রি টাউন হল মিটিং করতে পারবেন, কেউ তো ধন্যবাদ জানান নাই। তাহলে এখন কি একটু ধন্যবাদ লেখা যায়? বা এই যে আমাদের যিনি আজকে অতিথি, ওনাকে একটু থ্যাংক ইউ জানানো যায়? আমরা কৃপণতা না করে সবাই একটু চ্যাট বক্সে একটু থ্যাংক ইউ লেখেন, ধন্যবাদ লেখেন, বা আপনার মনের কথাগুলো লেখেন। আসসালামাইকুম স্যার, ভালো আছেন স্যার? জি, হ্যাঁ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। স্যার এই ওনার 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 ট্রেনিং স্যার, আমরা এই বিআইডিএস এর একটা প্রোগ্রামে স্যার এই স্যারের ট্রেনিং নিছিলাম। জি, ওই জি, জি, স্যারে কথায় কথায় থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই কথাটা স্যার আমার মাঝে মাঝে মনে হয় স্মরণ হয়। আজকে দেখার পরে আরো ভালো লাগতেছে। এই স্যারকে অসংখ্য 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 ধন্যবাদ। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনিও বলেন আই লাভ ইউ, হ্যাঁ, আশা করি চর্চা রাখবেন এরকম। আই লাভ আই ইউ, লাভ ইউ, আই আই লাভ লাভ ইউ, ইউ, আই অবশ্যই। লাভ আমি কয়েকটা আমার আই লাভ আমি ইউ। ন্যাশনাল স্যার, আমি ন্যাশনাল লাইফ ইস্যুস কোম্পানিতে জব করি। আমি কয়েকটা মিটিং এ কিন্তু মিটিং শেষে এই কথাটা আমি উচ্চারণ করছি, পরে কথাটা আমি ভেঙে দিছি। তার অনেকে খুশি হয়েছে এই ব্যাপারটা নিয়ে। আই লাভ ইউ কেন বললাম, এই স্যারের থেকে শেখা, এই ভাষাটা এই স্যারের কাছ থেকে শেখা, স্যার আপনার কাছ থেকে শেখা। এটা আমি মাথায় রাখছি কিন্তু স্যার। বলছিলেন স্যার, আপনি কিন্তু গেঞ্জি গায়ে মিটিং এ গেছিলেন স্যার। আপনি কিন্তু ওই মিটিং এ বলছিলেন, বিআইডিএস এর মিটিং এ বলছিলেন সবাই ফুল শার্ট ইন করছে, টাই পরছে, আমি তো সে একটা গেঞ্জি গায়ে যাচ্ছি। এই কথা কিন্তু শুরুতে বলছিলেন। এরপরে যখন আপনি লেকচার দিলেন স্যার, আপনার মুগ্ধ পরিবেশ, আপনি যে লেকচার দিলেন স্যার, আমরা অনেক মুগ্ধ হয়েছিলাম স্যার। মনে করছিলাম ওই সময় স্যার আমরা নতুন একটা জগতে আসছি, নতুন একটা ট্রেনিং নিলাম, নতুন একটা স্যার এই পৃথিবীতে আমরা আসতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি স্যার দীর্ঘজীবী হন স্যার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আই লাভ ইউ। আই লাভ ইউ থ্যাংক টু। ইউ, থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ, লাভ ইউ থ্যাংক ইউ। মানে হচ্ছে আমি আপনার ভালো চাই, মঙ্গল চাই, আমি আপনার উপকার চাই, আপনি আপনার কল্যাণ চাই। আই লাভ ইউ মানে হচ্ছে এটা না যে ওই যে প্রেম প্রীতি ভালোবাসা, এটা হচ্ছে একটা ভালোবাসার মধ্যে মানুষের ভালোবাসা। ভালোবাসা। আমি একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলছে, আচ্ছা বলো তো, দিনের মধ্যে, ধর্মের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল কি? মানে দিন বা ধর্ম সবচেয়ে শক্তিশালী আমল কি? একজন বলছেন এটা, একজন বলছে এটা, একজন রোজা, হুম, নমাজ, রোজা ইত্যাদি ইত্যাদি। রাসূল বলেন, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু সবচেয়ে শক্তিশালী আমল কি? তো ইয়া রাসূল আপনি বলেন। রাসূল বললেন সবচেয়ে শক্তিশালী আমল হচ্ছে লাভ, মহব্বত,
ভালোবাসা। একটা মানে দেখেন এই মানুষের লাভ সাথে দিতে কিন্তু টাকা পয়সা তো লাগে না, মানে সে ভালোবাসা তো আই যে একটু আগে যে আপনাকে আই লাভ ইউ বলেছে, তার কিন্তু 100 টাকা খরচ হয়ে যায় নাই, জাস্ট হ্যাঁ, মুখে বলেছে। একটা মানুষকে ভালো জানা, একটা হ্যাঁ, মানুষকে ভালো বোঝা, একটা মানুষের কল্যাণের কথা ভাবা, মানুষের উপকার করা, ও বাবা কত বড়! কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী আমল কি হবে? তার উত্তম আচরণ, উত্তম ব্যবহার। আমি উত্তম আচরণ, উত্তম ব্যবহার কখন করতে পারবো? যখন তাকে আমি ভালোবাসবো, তাকে আমি ভালো জানবো, তার কল্যাণ কামনা করব। এই যে পৃথিবীটাই হচ্ছে কল্যাণময়। আল্লাহর যত 99 নাম, এই সব অধিকাংশ 99% নাম হচ্ছে ভালোবাসার, সম্মানের, শ্রদ্ধার, মহত্বের নাম। তা আমাদের মানুষের মধ্যে সে মহত্ববোধ যদি না থাকে, বড়ত্ব যদি না থাকে, তাহলে তো আমরা কি করলাম জীবনে, তাই না? তো থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওই যে ওই আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলে এখন। তাহলে আমাদের ব্রেনের মধ্যে নেগেটিভ, আমরা মানুষ ভালো, যেমন দেখেন অনেকে বলে স্যার আপনি মানুষকে বাংলা বলছেন, বাংলাদেশের মানুষ অধিকাংশ বলে, হ্যাঁ আমি বলছি বাংলাদেশের মানুষ 90% মানুষ ভালো। এই 10% মানুষের প্রবলেম, এই 10 ভাগ মানুষের নেগেটিভিটি, দুর্নীতি, দুর্নীতি, তাদের মধ্যে এই অরাজকতা, এই 10% মানুষের মানে দুর্নীতির কারণে আমাদের দেশটা আরো এগিয়ে যেতে পারতো, যেতে এগিয়ে যেতে পারেনি। মনে রাখতে হবে, আমরা যতদূর এগিয়েছি এই 90 ভাগ মানুষের জন্য। এই 10 ভাগ মানুষ দুর্নীতি যারা করে, যারা এইসব আজে বাজে কাজ করে, মাস্তানি, দুর্নীতি, যত রকম উল্টোপাল্টা, এই উল্টোপাল্টা ব্যক্তিরাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুতে বাধা। তবে হ্যাঁ, আরে নেগেটিভিটি প্রশংসায় প্রচার 90 হয়, ভাগ এটা তো মানুষের, ঝামেলা হচ্ছে এখানে, মানে এই যে হ্যাঁ আপনি মনে 10% রাখতে হবে 10% প্রচার বেশি নেগেটিভ হচ্ছে, জিনিস, নেগেটিভ, 90% কিন্তু প্রচার হ্যাঁ হচ্ছে না। না একদম বেরিয়ে যাবে, এটা মনে রাখতে হবে জি। যে বাংলাদেশের ভালো মানুষের কথা কেউ বলে না, ভালো মানুষের কথা কেউ লেখে না। মানে মানুষ সমালোচনা করতে পছন্দ করে কিন্তু প্রশংসা পছন্দ করে না, কিন্তু মানুষ ও নিজেও কিন্তু একদম ওই লাইনের মানুষ। যেমন একটা এক্সাম্পল বলে অনেকে বলছে স্যার আপনি যে মানুষকে ভালো বলছেন, বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ, এর প্রমাণ প্রমাণ কি স্যার? আমাদের জাতিসংঘে এত দেশের সেনাবাহিনী আছে, সবচেয়ে টপ সেনাবাহিনী কারা? বাংলাদেশের। বাংলাদেশ সেনাবাহিনী। জাতিসংঘের সবচেয়ে সেরা সেনাবাহিনী, মানবিক সেনাবাহিনী, উন্নত সেনাবাহিনী, প্রশংসিত সেনাবাহিনী কারা? বাংলাদেশের। বাংলাদেশ এবং এই মানে সিয়েরা বিদেশ লিওনের হচ্ছে এত বড়, রাষ্ট্রীয় ভাষা কিন্তু বাংলা, মানে সিয়েরা লিওনের রাইট তারা হচ্ছে রাইট, বাংলা ভাষাকে তার মানে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের মধ্যে সবচেয়ে 1 নম্বর পজিশনের উপাধি পেয়েছে। কেন? কারণ বাংলাদেশের মানুষ ভালো মানুষ, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের সবজি উৎপাদনের ক্ষেত্রে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য টপ টপ 10-এর মধ্যে আছে, 5-এর মধ্যে। সবজি উৎপাদন, মিঠা পানি, মাছের উৎপাদন, গার্মেন্ট শিল্পে 2 নম্বর। বাংলাদেশে দেখবেন যদি লিস্ট করেন তাহলে আপনি দেখবেন ওয়ার্ল্ডে টপ টপ সিচুয়েশনে আছে। তবে দুর্নীতি বা এইসব ক্ষেত্রে এই 10 ভাগ মানুষের কারণে আমরা একটু পিছিয়ে আছি। কিন্তু এই 10 ভাগের নিউজ যদি আমরা সারাদিন প্রচার করতে থাকি, তাহলে মনে হবে কি দেশটা বোধহয় রসাতলে চলে গেছে। কিন্তু ওই 10 ভাগের খবর ব্যবস্থা হবে, বিচার হবে, তাদের আইনগত ব্যবস্থা হবে, কিন্তু আমরা প্রচার কেন ভালো মানুষের করছি না? আপনি দেখেন ওই যে কামরুল, প্রফেসর ডক্টর কামরুল ইসলাম স্যার 1000 লোকের কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন বিনা পয়সায়। আমরা তো সেটা প্রসার করছি না, তাকে তো অ্যাপ্রিসিয়েট করছি না। দেখেন সেই নবাবগঞ্জের যে, আচ্ছা ভাইটা আনমিউট হইতে হবে। আলমাস ভাই একটু আনমিউট হয়ে কথা বলবেন। মাইক বাটনে চাপ দেন তাহলে আনমিউট। হ্যাঁ জি জি জি। হ্যাঁ আচ্ছা, তাহলে তার মানে আমরা কি বুঝলাম? যে আমরা মানুষ ভালো, আমরা দেখেন ইউরোপ আমেরিকাতে আমি দেখছি বাঙালিরা এত পরিশ্রমী, এরা এত আকর্ষণীয়, মানুষ এত ভালোবাসে বাংলাদেশের মানুষকে, কিন্তু আমরা মানুষ হিসেবে খুব ভালো, কিন্তু আমরা যে ভালো আমরা সেটা নিজেরাও জানি না। কেন? ওই যে আমাদের কিছু নেগেটিভ থিঙ্কিং এর জন্য এবং 10% মানুষের দুর্নীতির কারণে। কারণ মনে রাখবেন দুর্নীতির কথা প্রচার হবে বেশি, ভালো জিনিসের প্রচার কম হবে। কিন্তু ওই 10 ভাগের প্রচার করার দরকার নেই, কম প্রচার করব কিন্তু অ্যাকশন হবে। প্রচার করা হলো না মানে যে অ্যাকশন হবে তাই না। সরকার, দুর্নীতি দমন কমিশন এরা ব্যবস্থা নেবে, কিন্তু আমরা সাধারণ মানুষ জানবো দেশটা সুন্দরভাবে এগোচ্ছে। আমরা যখন ভালো জিনিস জানবো তখন আমি ভালো হতে ইচ্ছা করবে। দেখেন আমরা ছোটবেলায় সিনেমা দেখতাম, আমরা নায়ক হতে চাইতাম, আমরা তো ভিলেন হতে চাইতাম না।
নায়ক হতে চাইতাম কেন? কারণ নায়ক মানুষের কল্যাণ করতে গিয়ে মারা যাচ্ছে, কল্যাণ করতে গিয়ে আহত হচ্ছে, সে মানুষের উপকার করতে যাচ্ছে। আমরা তো আরে আমরা যে নায়ক হতে পারতাম। তাহলে মানুষ তো ভালো হতে চায়। রাইট রাইট তা আমরা কথা হচ্ছে আমরা তো খারাপ হতে চাই না, কিন্তু খারাপের প্রচার হতে হতে মানুষ মনে করে কি আমাদের খারাপ হওয়াটাই ভালো ছিল, তাহলে তাড়াতাড়ি শর্টকাটে বড় লোক সেম হতে পারতাম। ঘটনা হচ্ছে বীমা শিল্পে ঘটেছে। এখানে বেশিরভাগ মানুষ বীমার লোক, তো আমি একটু বলি, যখন হচ্ছে আপনি ইন্স্যুরেন্সে কোনো গ্রুপে ঢুকবেন, বলছে বীমা একদম রসাতলে চলে গেছে, সব কোম্পানি ক্লেম দিচ্ছে না। মানে 36টা কোম্পানির ভিতর হয়তো হাতে গোনা 4-5টা কোম্পানি ক্লেম দিচ্ছে না, 80% কোম্পানি কিন্তু ক্লেম দিচ্ছে ঠিক মতো, কিন্তু সবাই যেভাবে করে বীমা শেষ, রসাতলে শেষ, এই শেষ সেই শেষ, মানে সবাই হতাশ হয়ে যাচ্ছে। ঠিক আছে না, কিন্তু এবং ইন্স্যুরেন্স এই 4 ভাগ নেগেটিভ ইনফরমেশন পাচ্ছে, মনে করছে আমি বিমা করবোই না। বীমা করবোই না। রাইট রাইট তাহলে রাইট। এই যারা ভালো কাজ করছে, এই ভালো জিনিসের প্রশংসা কেন হচ্ছে না, কেন দেখা হচ্ছে না? কিন্তু এটি দিস ইজ আওয়ার প্রবলেম। আমাদের প্রবলেমটা এই জায়গায় যে আমরা 80-90 ভাগ মানুষ ভালো, কিন্তু আমরা যে ভালো সেটা আমরা নিজেরা প্রচার করি না, আমরা অন্যের প্রশংসা করি না। বাংলাদেশে সারাদিন এত এত ভালো মানুষের কাজ হচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিব। জি জি শিওর। যেমন সেদিন আমি আমেরিকার রেল স্টেশনে আমি আমার ব্যাগটা রেখে হাঁটাহাঁটি করছি। তো একজন আমাকে কৃষ্ণাঙ্গ বললেন কি, হ্যালো এক্সকিউজ মি, এই মানে ইংলিশে বলছে, এই ব্যাগটা কি আপনার, আপনি চেয়ারে রেখেছেন? আমি বলছি হ্যাঁ। মানে আপনি এটা সাথে রাখেন? আমি বলছি কেন? মানে না, এটা চুরি হয়ে যাবে। তো আমি না অবাক হয়ে গেলাম যে নিউ ইয়র্কের এত আমি আমার এই চেয়ারের মধ্যে রেখে, মানে রেল স্টেশনের চেয়ারে রেখে আমি হাঁটাহাঁটি করছি সামনে, কিন্তু সে বলছে না এটা কাছে রাখো, তুমি এটা এইভাবে রাখছো কেন, এটা কেউ নিয়ে যাবে। তা আমি বললাম নিউ ইয়র্কে মানুষ নিয়ে যাবে অনেক জিনিস, এটা কি করে সম্ভব? তো সে আমার দিকে তাকে হাসতেছে। তাই আমি বললাম দেখেন বাংলাদেশে আপনি জানেন আমাদের সবজির দোকানে, মার্কেটে সবজির দোকানে, যে একজন সবজি বিক্রেতা মাঝখানে দুপুরে বাসায় চলে যায় খাইতে, সব সবজি খোলা থাকে এবং ঢেকেও রাখেন না, এবং সে 1 ঘন্টা পর যদি আসে সে জানে সবকিছু ঠিক আছে, কেউ কিছু নেয় না। সত্যি আমাদের শুধু তাই না, ধরেন আমাদের কোনো ডিপার্টমেন্ট স্টোরে কোনো সিসি ক্যামেরা নাই, কিছু নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই, কিছু নাই, হঠাৎ এসে চলে গেল, কিন্তু যারা বিক্রেতা তারা ইচ্ছে করে অনেক কিছু নিয়ে নিতে পারে, কিন্তু কেউ কিছু নেয় না, বড় বড় মোবাইল চালায় দেয়, বলে যে দেখো সব ঠিক আছে কিনা। বলে সত্যি? আমি যে হ্যাঁ, আমরা ফুটপাতে, শুধু তাই না, ফুটপাতে কোনো কিছু বিক্রি করলে ওই লোক কিছুক্ষণ পর চলে যায়, হয়তো আধা ঘন্টার জন্য বা কিছুক্ষণের জন্য ওই ফুটপাতে জিনিসগুলো থাকে, কিন্তু এসে দেখে কোনো কিছু লস হয়নি, বরং কোনো কিছু পড়ে গেলে কেউ তুলে রাখছে। সে বলে তোমরা এরকম মানুষ? আমরা হ্যাঁ। ও অবাক হয়ে গেল যে বাংলাদেশ মানুষ এত ভালো। বলেন আমি কি বললাম? রাইট রাইট রাইট। তাহলে দেখেন আমরা কত ভালো মানুষ। এবং আপনি দেখেন ইউরোপ আমেরিকাতে কি বলে জানেন, কোন দোকানে যদি আপনি খেতে যান কোনো কিছু, তাহলে কি লেখে বলেন তো? পে ফার্স্ট। আগে পে করে, পে ফার্স্ট। পে ফার্স্ট, আর হ্যাঁ। আমাদের দেশে আপনি কোনো রেস্টুরেন্টে যান, রাস্তাঘাটের পাশে আপনি বলেন ভাই আমি এটা টাকাটা রাখে, তো বলেন তো রিসিপশনে কি বলবে? হুম হুম হুম। টাকা রাখবে? টাকা রাখবে না, সে বলবে আগে খান। আগে খান। রাইট। ওরা বলে আগে পে করেন, আর এরা, আর বাংলাদেশ মানুষ কি বলে, না না না, আগে খান। তার মানে আমাকে খেতে বলছে আগে। এখন আপনি রাস্তা পাশ দিয়ে যান, দেখবেন অনেকে পুরি ভাসছে, মুড়ি দিচ্ছে, এটা ওটা, আপনাকে দেখছেন লোকে দিচ্ছে দিচ্ছে, যিনি বিক্রেতা তিনি ভাসতেছে আর লোককে বলছে খান খান, পুরি খান, এটা খান, পেঁয়াজু খান। 10-12 জন 14 জন খাচ্ছে, কিন্তু কে দিয়ে কয়টা খাচ্ছে কেউ জানেও না। রাইট এখন রাইট। যিনি বিক্রি করছে তিনিও জানেন না কে কয়টা দিয়েছে। দেখেন কত বড় বিশ্বাস। যাওয়ার সময় ফলে ভাই আমি 5টা খেয়েছি, কেউ বলে ভাই আমি ভুলে গেছি কয়টা গেছি, ভাই আচ্ছা তাই দেন আপনার যা মনে আছে। আচ্ছা বলেন তো আমাদের মতন এত ভালো মানুষ কোথায় আছে? সেটাই সেটাই। না, তার মানে আমরা মানুষ ভালো, কিন্তু আমরা লেখালেখি করি এবং বলা বলি করি যে আমাদের মতো খারাপ মানুষ নেই। এই ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার, রাইট। এবং দেখেন এই যে আপনার আচ্ছা। কথা শুনতে মনে মনে পড়ে যে আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, কাবাডি বা হাডুডু। আমরা এই কাবাডিটাকে অনেকে নেগেটিভ ভাবে প্রচার করে, যে হচ্ছে যেই দেশের মানুষ হচ্ছে মানে পিছনে টান দিয়ে রাখতে হয়, মানে জাতীয় খেলা কাবাডি, তারা তো কারো উন্নতি যাবে না, খালি পা ধরে রাখবে, টান দিবে। কিন্তু আপনি ওই দিনের কথার প্রসঙ্গে বলছেন যে কাবাডির কিন্তু অনেক পজিটিভ দিক আছে, এটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা দেখেন পজিটিভ হলো 100 বছর আগের খেলা, 1000 বছর আগের একটা গ্রামের ঐতিহ্যবাহী খেলা, এবং হুম এই খেলাটা সৌহার্দ্যের ভালোবাসার খেলা। হাডুডুর খেলা মানে হচ্ছে যে দুই দিকে দুটা গ্রুপ থাকবে, একটা গ্রুপের একজন মানুষ ওই গ্রুপের বাসায় যাবে, ওই এলাকায় যাবে, গিয়ে হাডুডু করে করে ওকে টাচ করবে। টাচ মানে লাভ, আই হুম লাভ ইউ। এখন আপনাকে টাচ করে আমি যখন ব্যাক করব,
তখন ওই বাড়ির লোকজন বলবে কি ব্যাপার, আপনি আমার বাসায় এসছেন, আপনি না খেয়ে চলে যাবেন, না থেকে চলে যাবেন, নো নো নো, এটা হতে সবাই দেখবেন উল্টো দিকে এসে বুকের মধ্যে আপনাকে জড়িয়ে রাখছে। প্রথমে বুক দিয়ে ধরবে, তারপরে আপনাকে হাত দিয়ে ধরবে, তারপর আপনাকে চেপে ধরবে, না পারলে যখন দেখবে আপনি কিছুতেই আটকা যাচ্ছে না, তখন পা দিয়ে বলবে না 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 না, তুমি আমার বাসায় আসছো, আমার বাসায় না খেয়ে না থেকে যেতেই পারবে না, আই লাভ ইউ। সেটাই পজিটিভ আচ্ছা, থিঙ্ক। চমৎকার জিনিস, কিন্তু এটাকে আমরা কত নেগেটিভ ভাবে প্রচার করি যে তা পা আপনি ধরে কারোর টাইনা কাছে দিচ্ছি, উন্নতি চাই না কারোর আমরা। কাছে মতামত দেন। আচ্ছা, কারোর কাছে মতামত দেন, আমার কথা শোনার পর ওরা কি বলছে শুনি। স্যার আমি একটু বলতে চাচ্ছি জি স্যার। জি জি। হ্যাঁ মাসুদ ভাই বলেন। স্যার আমি আপনাকে চিনি আজ থেকে 11 বছর আগ থেকে। আপনি ট্রেনিং করেছিলাম পাবনা ঈশ্বরদী ডাল গবেষণায়। কি সৌভাগ্য আমি আমার। সত্যি সেই দিন থেকেই আমি আপনাকে যেভাবে দেখছি এখন, এখনো সেম সেইভাবেই হাসি, সেইভাবেই কথা বলেন। সত্যি আসলে স্যার আপনি অসাধারণ একজন ব্যক্তি। আমি খুবই লাভ করি আপনাকে স্যার। আর আলহামদুলিল্লাহ। আমি ট্রেনিংটা আমার কাছে সবচেয়ে কষ্টের ছিল। ট্রেনিং আমি করতেই চাইতাম না। আমাকে জোর করে একজন ট্রেনিং এ বসায় রাখছিল। আপনার ট্রেনিং এর সাবজেক্ট ছিল নো দাই সেলফ, নিজেকে জানা, এরকম একটা ট্রেনিং ছিল স্যার। খুব আমি পেয়েছিলাম। তো স্যার আপনি এর আগে আমি একটা ট্রেনিং আপনাকে নক দিয়েছিলাম, আমাকে কার্ড দিয়েছিলেন, আমি কার্ডটা হারিয়ে ফেলছিলাম, তারপরে পেয়েছিলাম। কিন্তু গত মাসে আমাদের নেক্সট লেভেল আমাদের আলামিন স্যার যখন আপনার পরিচয় দিতে যাচ্ছিল, তখন আমি বুঝতে পারলাম যে আপনি স্যার দেশের বাইরে। আসলে খুবই মিস করি স্যার। যদি দেশে আসেন স্যার, আমি আবার সেই ট্রেনিংটা আপনার কাছ থেকে চাচ্ছি স্যার। সো কাইন্ড অফ, এই যে আপনি বললেন কি যে কত সুন্দর করে বললেন, আমার চোখে কিন্তু পানি চলে এসেছে। এই যে আবেগতাড়িত হলাম কেন জানেন, আপনি বললেন যে আমার এখনো এত ভালো লেগেছে আপনার কথাগুলো, আপনার সেই কথাগুলো আমার জীবনটাকে অন্যরকম করেছে। এই যে আপনি এত সুন্দর করে বললেন, একটা মানুষের জীবনে এর চাইতে বড় পাওয়ার কিছু নেই। ওই যে বললাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে একটা মানুষের কল্যাণ করা বা কল্যাণ করতে চাওয়া বা এগিয়ে যাওয়া। তো এই যে আপনি আমাকে এত সুন্দর করে বললেন, আমার জীবনটা অনেক ধন্য হলো। আল্লাহ আমাদেরকে সবাইকে এরকম করুক, আল্লাহ আমাকেও যেন সুযোগ দেয় এইভাবে কাজ করে যাওয়ার। তো এই যে তো আলামিন ভাই, ওই যে জি আপনি বললেন না যে আমাদের ব্রেনে যে নেগেটিভিটি আছে এটাকে পজিটিভিটি করা যায় কিভাবে, এটার উত্তরটা দিয়ে দিবো। জি জি হাতে sure, সময় নাই। জি হ্যাঁ, আর তোমাদের 10 মিনিট টাইম আছে কিনা? that's it. হ্যাঁ, 15 মিনিট আছে। আচ্ছা, এখন আমরা একটা পয়েন্ট বলি, আমাদের ব্রেনের মধ্যে তো সব নেগেটিভ ইনফরমেশন, ছোটবেলা থেকে আমরা দেখেছি রাগ, রাগ ছাড়া কোনো উপায় নাই, রাগ করতেই হুম, হয়। হুম, তারপর লম্বা লাইনে গেলে যদি একটু আগে যাওয়া যেত বা ওই হুম, পিছন হুম, দিক দিয়ে যদি কাউকে বলা যেত, এই যে একটা অস্থিরতা, তারপরে মানুষকে সন্দেহ করা। তো এগুলো আমরা মানুষ ভালো, কিন্তু থট প্যাটার্নটা খারাপ, চিন্তাটা আমাদের ভালো হচ্ছে না। এটার কারণ হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে প্রশংসা করতে শিখিনি, থ্যাংক ইউ দিতে শিখিনি। আমি সেদিন একটা আলোচনায় বলেছিলাম প্র্যাকটিস অফ গ্র্যাটিটিউড, প্র্যাকটিস অফ থ্যাংক ইউ। আমরা যখন থ্যাংক ইউ দেওয়া প্র্যাকটিস করব, হুম, হুম, তখন আমাদের মধ্যে এই থ্যাংক ইউ প্র্যাকটিসটা ব্রেনে রেকর্ডেড হবে, তখন আমরা প্র্যাকটিস করতে পারবো। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন দেখেন ওই আমরা দোকান থেকে এই সামনে সবজির দোকান অথবা যে সামনে যে ভ্যানওয়ালার কাছে আমরা সবজি নিচ্ছি, শাক নিচ্ছি, ওনার বিক্রেতার কাছে বা দোকান থেকে আমরা কোনো কিছু কিনলাম, ওষুধের দোকানে ওষুধ নিলাম, কিন্তু এই ওষুধটা নেওয়ার পর কিন্তু বলছি না থ্যাংক ইউ। thank you. তারপর আমরা বলছি এক্সকিউজ মি, আমাকে একটু ওষুধটা কাইন্ডলি দেবেন। দেওয়ার পর আমরা বললাম না, আমাকে তাকে বলছি অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাকে ওষুধটা দিয়েছেন। কিন্তু এটা আমরা বলছি না, কিন্তু মনে মনে কিন্তু আমরা খুশি হচ্ছি, কিন্তু মুখে বলছি না, কারণ আমাদের প্র্যাকটিস নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা প্র্যাকটিসটা নাই বলে বলছি না, কিন্তু এটা আমরা 21 দিনে আমরা প্র্যাকটিস করলে 22 দিন আর আর মুখ দিয়ে বলতে হবে না, অটোমেটিকলি ব্রেন থেকে মুখ দিয়ে বেরিয়ে যাবে। চলে আসবে, right. যেমন আমরা যদি ওই সবজি বা যে কোনো দোকান, সেটা করলা কিনি, পটল কিনি, ঝিঙ্গা সবজি কিনি, অথবা দোকান থেকে আমরা কোনো ম্যাটেরিয়াল কিনলাম, হোয়াট এভার, আমরা যখনই কোনো সবজির কাছ থেকে, দোকানের কাছ থেকে কোনো কিছু কিনবো, ওষুধের দোকান হোক, যে কাপড়ের দোকান হোক, যাই হোক, কেনার সাথে সাথে আমরা তাকে বলবো কি আপনাকে অনেক ধন্যবাদ। এই রিক্সা থেকে নেমে কি বলবো, থ্যাংক ইউ ভাই। রিক্সাটাকে থ্যাংক ইউ বললাম, রিক্সা চালককে, উনি আমাকে পৌঁছে হুম, দিয়েছেন। হুম, তারপর আমাদের সিকিউরিটি গার্ড দরজাটা খুলেছে, অনেক ধন্যবাদ। লিফট আলা লিফটটা খুলে দেবো, ভাই আপনাকে ধন্যবাদ। এই যখন আমি একটু বলছি, তখন কিন্তু আমি ফিল করছি কি গুড ফিলিংস হচ্ছে, কারণ আমি মানুষের প্রশংসা করছি, এটার মধ্যে আমার ভিতরে একটা খুশি ভাব আসবে। যাকে বলছে তিনিও খুশি হচ্ছে, আল্লাহ উপরে খুশি হচ্ছে। তাহলে সিম্পল একটা জিনিস, কিন্তু এখন মুখ থেকে বেরোচ্ছে না কেন, কেন আমার প্র্যাকটিস নাই। কিন্তু 21 দিন যখন আমরা কথা থ্যাংক ইউ দেবো সবাইকে, যাকে যে আমার উপকার করলো, বিন্দু মাত্র কি নাম উপকার করলো, আমাকে জিনিসটা ইয়ে দিল, আমাকে লবণ দিলাম, লবণ দিল, বা আমি যেমন কালকে আমি কয়েকটা জিনিস কিনেছি, ওটার জন্য থ্যাংক ইউ বলেছি, হুম, বা হুম, সিকিউরিটি গার্ডকে থ্যাংক ইউ বলেছি।
এই সারাদিনে যত মানুষের সাথে আমার দেখা হবে, আমার উপকার করবে বা বিন্দু মাত্র, আমি বললাম থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। এই যে ব্যাংক থেকে টাকা তুললাম, অনেক ধন্যবাদ। আমি একদিন সেদিন ব্যাংকে গেছি ঢাকায়, দেখলাম কি মানে আমার 500 টাকা টাকা নিচ্ছে, আমি দেখলাম একজন মানুষও থ্যাংক ইউ বললো না। যেমন আমি সেদিন করেছি কি জানি, গত 2 বছর আগে আমেরিকা থেকে ভাইরা সব টাকা পাঠিয়েছে আমাকে করোনার মধ্যে, না জানি আমার টাকা পয়সা কমতি হচ্ছে কিনা, বা আমি সংসার চালাতে পারছি কিনা, বা আমার ট্রেনিং এর অভাব কিনা। তো আমি যখন ব্যাংকে গিয়ে টাকা তুলতে গেলাম, তখন আমি বললাম যে আমার আমেরিকা থেকে কিছু টাকা এসছে, ভাইরা পাঠিয়েছে, তো বলে আচ্ছা বসেন। তো বসার পর আমি বললাম থ্যাংক ইউ। আমাকে একটা কাগজ ছিল, কাগজটা দেওয়ার পরে আমি বললাম ধন্যবাদ। তারপর উনি যখন আমাকে টাকাটা দিলেন, তখন আমি বললাম যে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি জাস্ট 3বার মধ্যে থ্যাংক ইউ বলেছি 20 মিনিটের মধ্যে। তা সেই ভদ্রমহিলা যিনি কাউন্টারে ছিলেন, তিনি আমাকে বললেন কি, আপনি কি বিদেশে থাকেন? আমি বলছি, না না না, আমি তো এই সিদ্ধেশ্বরীতে থাকি, এই শান্তিনগরে, ব্যাংকটা শান্তিনগরে। আমি বললাম, না না, আমি সিদ্ধেশ্বরীতে থাকি। আমি বললাম কেন? বললেন ওই না, বাংলাদেশের মানুষ তো থ্যাংক ইউ বলে না, ওই আপনি থ্যাংক ইউ বললেন। আমি অবাক হয়ে গেলাম। তো আমি তো বাংলাদেশেই থাকি, এই এই বাইরে বাইরে এসেছি, মানে আমেরিকাতে এসেছি এই তো মাত্র 9 মাস হলো। তো আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকি। আমাদের বললো কি আপনি কি বিদেশে থাকেন? আমি বলছি, না, আমি বাংলাদেশে থাকি। কিন্তু কেন বলেন তো? বললো যে আপনি থ্যাংক ইউ বললেন, বাংলাদেশের মানুষ তো থ্যাংক ইউ বলে না, এটা কোনো কথা হলো? না, ব্যাপারটা দুঃখজনক না? রাইট। হ্যাঁ, আমি আর একটা এক্সাম্পল আমরা দিই। বলবো, আমরা হচ্ছে সেদিন আজকে থেকে থ্যাংক ইউ বলবো। আজকে আমরা এখানে যে 30 জন অংশ নিয়েছি, আমরা কমিটমেন্ট করতে চাচ্ছি যে আমরা আজকে থেকে যেখানে যেই সার্ভিসটা নিব আমরা থ্যাংক ইউ বলবো, এবং এখান থেকে আমরা চর্চা শুরু করবো, আজকে থেকে না না, চর্চা শুরু মা, করতে যাচ্ছি। হ্যাঁ, মা যখন আমাকে খেতে দেবে মাকেও বলবো থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ। রাইট রাইট। এখন তাহলে আমি বউ যখন সব ক্ষেত্রে বউ যখন ভাত, রাইট, তাহলে আমরা আমরা এই আপনি যে কমিটমেন্টটা করছি কিনা যে আমরা সব অলওয়েজ থ্যাংক ইউ বলবো। কমিটমেন্ট করলে ইয়েস লেখেন সবাই চ্যাট বক্সে যে আমি কমিটমেন্ট করছি, আমি যেই সার্ভিস পাই না কেন, যার কাছ থেকে পাই, মা হোক, বোন হোক, ওয়াইফ হোক, যার কাছ থেকে হোক, সার্ভিস পেলে আমি থ্যাংক ইউ বলবো, শুক্রিয়া বলবো, এবং আলহামদুলিল্লাহ। যখনই আপনি থ্যাংক ইউ বলবেন, আপনার মনের মধ্যে, এবং আলম ভাই, আপনি যখনই থ্যাংক ইউ বলবেন মনের মধ্যে একটা খুশি থাকবে, খুশি তৈরি হবে। এবং যাকে নিজের নিজের মধ্যে খুশি খুশি ভাব থাকবে, অন্যের মধ্যে খুশি খুশি ভাব থাকবে, আল্লাহ ভীষণ খুশি হবেন। খুশি হবে। Right. আপনার সেই আয়াত, যে আপনি যে কত শুরুতে একটা উপকার। আয়াত যে অনুগ্রহ, সেটা কিন্তু হয়ে যাবে সূরা বাকারার যে এটা বলছেন। ওকে, আচ্ছা, আমরা সময় শেষের পথে। আলমাজ ভাই, হচ্ছে আমরা 1 মাসের যে কোর্সটা শুরু করতে যাচ্ছি এটা নিয়ে, যেমন আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এর আগে আমরা কি করেছি, হয়তো একদিন 2 দিনে আমরা কি করেছি, কিন্তু হচ্ছে আমরা ফলো আপটা গ্যাপ ছিল, এই জন্য দেখে রাগ কন্ট্রোল হচ্ছে না। আমাদের হ্যাবিট বানাতে হবে। এই জন্য আমি যেটা আপনার সাথে পরামর্শ করে যেটা করলাম, যে আমরা 1 মাসের কোর্স নিয়ে আসতে চাচ্ছি, যেখানে তাদের কাছে ফলো আপে রাখা হবে, তাদেরকে কাজ দেওয়া হবে, সেই কাজগুলো সে করছে কিনা, এবং অ্যাঙ্গার কন্ট্রোল করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ ফেস করতেছে সেখানে আপনাকে প্রশ্ন করতে পারবে, এবং আপনিও বিভিন্ন লেখা সে গ্রুপে শেয়ার করবেন। এই যে 1 মাসের কোর্স, এবং রাগ কেন নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ, মানে এই বিষয়ে যদি বলতেন, যাতে সবাই এই কোর্সে অংশ নেয়। আমরা এই কোর্সের ফি খুবই সামান্য নিচ্ছি, 1050 টাকা মাত্র, 1 মাসের জন্য মাত্র 1050 টাকা। আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তারের ভিজিটই তো হচ্ছে 1000 টাকা নেয়। সেখানে আপনি রাগ কন্ট্রোল করবেন, এর জন্য সারা মাসের জন্য আমরা 1050 টাকা নিচ্ছি, 1050 টাকা। আশা করি আমাদের আসন অনেক সংখ্যা ধন্যবাদ। 40 জন, আশা করি সবাই অংশ নেবেন। আলমাজ ভাই, এই বিষয়ে যদি বলতেন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ। তার আগে আমি 1 মিনিটের মধ্যে শেষ করি, যে ওই যে আপনি যে প্রশ্নটা করেছেন, অনেক প্রশ্ন উত্তর দিয়ে ফেলেছি, একটা ছোট্ট বাকি আছে। যে আমরা ভালো চিন্তা করবো কি করে, সেটা হচ্ছে যে আমার মাথা থেকে ভালো চিন্তা বেরোতে থাকবে তখনই যখন আমার ব্রেনের ইনফরমেশন গুলো পজিটিভ হতে থাকবে। তার মানে আজকে থেকে আমাদেরকে ভাবতে হবে, সোশ্যাল মিডিয়া আমি যা কিছু দেখবো, যা কিছু শুনবো, যা কিছু পড়বো, যাদের সাথে মিশবো, সব পজিটিভ। আমার আমার সোশ্যাল মিডিয়ায় খারাপ জিনিস আসবে, পচা জিনিস আসবে, বিশ্রী জিনিস আসবে, আমরা সেটাকে অ্যাভয়েড করে পজিটিভ জিনিস দেখবো। যত পজিটিভ জিনিস দেখবো, ব্রেনের তত পজিটিভ জিনিস রেকর্ড হবে। যত ভালো জিনিস কথা শুনবো, তত ভালো কথা রেকর্ড হবে। যত ভালো মানুষের সাথে সুন্দর সুন্দর ইনফরমেশন পাবো, ব্রেনের পজিটিভিটি ভরপুর হবে। যখন ব্রেনের পজিটিভিটিতে ভরপুর হবে, তখন পজিটিভিটি আউটপুট হবে। ক্লিয়ার ব্যাপারটা? আমার খারাপ জিনিস দেখতে ইচ্ছা করবে কিন্তু দেখবো না, পচা কথা শুনতে ইচ্ছা করবে কিন্তু শুনবো না। তাহলে হয়ে গেল, উত্তরটা হয়ে গেল। এখন আসি আমার সামনের প্রোগ্রামটা। দেখেন, অ্যাঙ্গার এত মারাত্মক একটা জিনিস, ও বাবা! এই রাগের কারণে ডিভোর্স, বাংলাদেশে প্রচুর ডিভোর্স হচ্ছে শুধু রাগের কারণে। এবং রাগের কারণে মানুষ সংসারে অশান্তি হচ্ছে, পারিবারিক দ্বন্দ্ব হচ্ছে, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, কত কোর্স কাটারে হচ্ছে, সব রাগের কারণে। এবং রাগের কারণে মানুষ কি করছে, মানুষকে গালি দিচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, বকা দিচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে। রাগের মাথায় মানুষকে আঘাত করতে, আহত করছে, জেল হয়ে যাচ্ছে। আঘাত যদি গুরুতর হয়, মারা যায়, তার ফাঁসি হচ্ছে। এই সিম্পল একটা রাগ। এবং আপনি জেনে রাখেন,
যে আমাদের শ্রেষ্ঠ মানুষরা, সেরা মানুষরা, নবী রাসূলরা কখনো রাগ করেননি। কেন রাগ করেননি? কারণ তারা জানে রাগ করা চলবে না, রাগ মানে ধ্বংস। এমনকি আপনি জেনে রাখেন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলছেন 134 সম্ভবত, আল্লাহ বলছেন তোমরা বেহেশতের দিকে রওনা হও আমার আমার কি আমার অনুগ্রহে তোমরা বেহেশতের দিকে রওনা হও। আল্লাহ বেহেশতের দিকে রওনা হতে বলছেন কাদেরকে? দেখেন 3টা লাইন বলছেন আল্লাহ। সেটা এক, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, অথবা অথবা সচ্ছল অবস্থায় দান করে, যখন সচ্ছল অবস্থা না তখনও দান করে। মানে তারা দান করা তাদের অভ্যাস, মানে দান মানে মানুষকে মানুষকে দান করতে যারা অভ্যস্ত, আল্লাহ তাদেরকে বলছে তোমরা বেহেশতের দিকে রওনা হও। নাম্বার 2, যারা রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করে তারা বেহেশতের দিকে রওনা হও। তারপর 3 বলছেন যারা মানুষকে ক্ষমা করতে জানে বা যারা ক্ষমাশীল, ক্ষমা করতে জানে, ওরা বেহেশতের দিকে রওনা হও। তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে কি বলছেন? যে ওরা বেহেশতের দিকে রওনা হতে বলছে কাদেরকে? সূরা আল ইমরানে 134। বেহেশতের দিকে রওনা হও আল্লাহর অনুগ্রহে। কারা কারা? যারা দান করতে জানে, সেটা সচ্ছল অবস্থা অসচ্ছল অবস্থায়। 2, যারা রাগ নিয়ন্ত্রণ করতে জানে। 3, যারা ক্ষমা করতে জানে। তাহলে বেহেশতে যাওয়ার শর্ত কি? রাগ নিয়ন্ত্রণ করতে পারা। যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না তাহলে বেহেশতে যাবে কেমনে? Right, তাহলে right. আমরা মনে করি কি রাগ এটা কোনো ব্যাপার না তো। রাগ করলে কি হয়? রাগ করবো না তো কি করবো? রাগ ছাড়া কি মানুষ হয় নাকি? রাগ ছাড়া মানুষ থাকে নাকি? এই অদ্ভুত অদ্ভুত কথা বলে। এখন রাগ ছাড়া মানুষ হয় নাকি? রাগ ছাড়া মানুষ থাকে কিনা? রাগ করবো না তো কি করবো? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রাগ করে না, এদের সমস্যা, ওরা রাগ করে না কেন? আমার প্রশ্ন হচ্ছে, এমনকি আমি দেখেছি বিল গেটস, স্টিভ জব, যারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, ওরাও কিন্তু রাগারাগি করে না, গালিগালাজ করে না। কেউ যদি ভুল কাজ করে, অন্যায় করে, তাদেরকে বোঝায়, তাদেরকে ট্রেনিং করায়। যদি দেখা যায় একেবারে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, উল্টোপাল্টা কাজ করছে, তাদেরকে শোকজ করে অথবা তাদেরকে রিলিজ করে দেয়। কিন্তু গালিগালাজ রাগারাগি করে না। আমরা রাগারাগি গালিগালাজ করতে যাবো কেন? আমাদের প্রবলেমটা কি? আমরা উত্তম ব্যবহার করব, উত্তম আচরণ করব, কেউ ভুল করলে তাদের শেখাবো, ভুল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। রাগ করবো কেন? আমাদের কথা হচ্ছে, বিচারপতি যখন কারোর মৃত্যুদণ্ড ঘোষণা করে, উনি কি রাগ করে করে? ঠান্ডা মাথায় করে। আমার কথা হচ্ছে, মানুষকে আমি বোঝাবো, মোটিভেট করব, কনভিন্স করব। বাচ্চারা যদি উল্টোপাল্টা কাজ করে তাদেরকে মোটিভেট করে বুঝাবো। রাগ করবো কেন? রাগ করা মানে আমি বোঝানোর ক্ষমতা নেই। আমি রাগ করছি তখনই আমাকে বুঝতে হবে রাগ কারা করে। যারা সুন্দর করে পজিটিভলি মানুষকে পরিচালনা করতে পারে না, মানুষকে সুন্দর করে বোঝাতে পারে না। রাগ করা মানুষ হচ্ছে তাকে ভয় দেখানো, তাকে ধমক দেওয়া, মানে তাকে ভয় দেখিয়ে চেপে রাখা। তার মানে আমি ভালো করে বলতে পারছি না বলে আমি মন্দ করে বলছি, আমি ভালোবাসা দিতে পারছি না বলে আমি তাকে ঘৃণা, রাগ দিচ্ছি। তো দিস ইজ কোয়াইট রং ওয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে রাগ এর মতন মারাত্মক, যেটা ডিভোর্সের কারণ হচ্ছে, সম্পর্কের নষ্টের কারণ হচ্ছে, প্রতিবেশীর ঝগড়া হচ্ছে, পারিবারিক দ্বন্দ্ব হচ্ছে, এরকম একটা মারাত্মক জিনিসকে আমি কেন আমার ভেতর থেকে এই প্রবৃত্তিটাকে আমি উচ্ছেদ করতে পারবো না? উচ্ছেদ যদি করতে না পারি তাহলে আমি তাকে দমন করে রাখবো। দমন করতে যদি না পারি তাকে প্রশমিত করে রাখবো, এবং আমার পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে ওটা বিকশিতই হবে না। ইটস ভেরি সিম্পল। এখন আপনি একটু শুরুতে বলেছিলেন আলমাসুর রহমান ভাই ভীষণ বদরাগী। হ্যাঁ, আমি ছিলাম জেনেটিক্যালি বদরাগী মানুষ। আমার মা খুব বদরাগী ছিলেন, আমার বাবা কখনোই রাগ করেননি। কিন্তু আমাদের মধ্যে রাগের ভাবটা এসেছিল যখন আমার পছন্দ মতো কিছু হতো না, কেউ অন্যায় করতো, অবিচার করতো, তখন আমি রেগে যেতাম। কিন্তু এই রেগে গিয়ে যে আমি কাণ্ড করাতাম সেটা তো অন্যায়। আমি একটা টুর্নামেন্টের প্রধান বিচারক ছিলাম, টুর্নামেন্টের জাতীয় ক্রীড়া পরিষদে। একজন ক্রীড়াবিদ অন্যায় কাজ করেছিল, আমি তাকে টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছিলাম ধাক্কা মেরে। তখন সে দৈনিক বাংলা গিয়ে কামরুজ্জামান ভাইকে বলেছিল আলমাস ভাই আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তখন পরের দিন পেপারে বিরাট হেডলাইন উঠছিল, আলমাস কর্তৃক জাতীয় খেলা শফিক লাঞ্ছিত। এত বড় একটা হেডলাইন উঠলো আমার নামে যে আমি ভীষণ বদরাগী। তো এই ওই ওই যে আজ থেকে 25-30 বছর আমি খুবই বদরাগী ছিলাম, কোনো অন্যায় সহ্য করতে পারতাম না। অন্যায় করলে আমি রেগে গিয়ে এরকম গালিগালাজ, মানে বকাবকি করতাম, মারধর করতাম, বের করে দিতাম। কিন্তু এখন কিন্তু যারা 25-30 বছর থেকে আমাকে চেনে, তারা আমাকে অবাক হয়ে বলে, স্যার আপনি 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 এখন রাগ করতে দেখলাম না, আপনি সবসময় মুচকি মুচকি হাসেন, আপনার চেহারার মধ্যে একটা হাসি ভাব থাকে, আপনি কি রাগ করতে জানেন না বা রাগ করতে পারেন না? তো যে মানুষটা এত বদরাগী ছিল, সে মানুষটা রাগ করতে জানে না কেন, পারে না কেন? কারণ আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছি। আর সেই জিনিসটা হচ্ছে আলমাস ভাই আলোচনা করবেন আগামী 1 মাস আপনাদেরকে সাথে নিয়ে। এই 40 জন সুযোগ পাবেন, আশা করি এই সুবর্ণ সুযোগ লুফে নেবেন, কারণ এটা বাংলাদেশ কিন্তু একটা ইতিহাস হতে যাচ্ছে। এমনকি আমি একটা কথা বলি আলম ভাই, জি,
আলম ভাই, বহু মানুষ আছে, আমাকে ছাত্রছাত্রী থেকে অনেক মানুষ আসে আমাকে খোঁজ করে। আমি যেহেতু স্টুডেন্টস ইউনিভার্সিটিতে মাইন্ড জিমের কাউন্সিলর, সপ্তাহে 2 দিন বসি, অথবা অনেক আমি আর একটা চেম্বারেও বসতাম আর এই প্রান্ত পথে। তো অনেকে আমার কাছে আসতো শুধু রাগটাকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, এবং আমাকে কিন্তু অনেক ভিজিট দিত, 1000 টাকা আবার বেশিও দিতে চাইতো। আমি চাই, না না, অত কিছু লাগবে না, আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন কিনা, দ্যাট ইজ দ্য কনসার্ন, আমি এতেই খুশি হব। তো যাই হোক, ভিজিট কোনো ব্যাপার ছিল না। কেউ 1000 টাকা দিত, কেউ 1500 দিত, কেউ 500 দিত, কারোর কাছ থেকে পয়সা নিতামও না। তো আমার প্রশ্ন যেটা হচ্ছে, ভিজিট নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট থিং ইজ, মানুষ আমার কাছে আসতো রাগ নিয়ন্ত্রণের জন্য, তারা আমাকে পেমেন্ট করতো অনেক। কিন্তু কথা হচ্ছে যে, এই যে কোর্সটা আপনি করছেন, এই এই মাত্র 1000 টাকা দিয়ে 1 মাস ব্যাপী তারা এই নিয়ে আলোচনা করবে, এর চাইতে ভালো সুবিধা বোধ আর কিছু হতে পারে না। আমিও খুব খুশি যে তারা তাদের জীবনের বড় একটা খারাপ জিনিস, ধ্বংসাত্মক জিনিস রিমুভ করার ক্ষেত্রে আমার কাছে কথাবার্তা বলবে। এটা আমার জন্য সৌভাগ্যের, আল্লাহ এটাকে কবুল করুক পজিটিভলি। থ্যাংক ইউ। আশা করছি আমাদের এই ইনিশিয়েটিভটা সাকসেসফুল হবে, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন। এবং যদি প্রথম ব্যাচটা যদি সাকসেসফুল হয়, এটাই হচ্ছে আমরা রোল মডেল হিসেবে আমরা আরো কন্টিনিউ করব, যে রাগ শুধু শিখলেই হবে না, কিভাবে নিয়ন্ত্রণ করতে একটা হ্যাবিট বানাতে হবে, আর হ্যাবিট বানানোর জন্য 30 দিন ফলো আপে রাখতে হবে। এই জন্য আমরা 1 মাস ব্যাপী একটা কোর্স করছি। আপনারা হচ্ছে আপনাদের রেগুলার হচ্ছে কি কি চ্যালেঞ্জ ফেস করতেছেন এগুলো শেয়ার করবেন, এবং আলমাস ভাই হচ্ছে প্রশ্নগুলো উত্তর দিবে আপনাকে। মানে এটা আপনি তাকে, অর্থাৎ 1-to-1 আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, কিন্তু মানে এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে। তাহলে আশা করছি জুন মাসের 4 তারিখ থেকে আমাদের যে কোর্স শুরু হতে যাচ্ছে, সেই কোর্সে আপনি অংশ নেবেন এবং আপনার টিম মেম্বারদেরকে অংশ নিতে উৎসাহিত করবেন। এবং যারা হচ্ছে আমরা সেল করি, আমাদের এই মানে ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক কাস্টমারকে হারিয়ে ফেলি রাগের কারণে, আমরা রাগ কন্ট্রোল করতে পারি না। তাহলে হচ্ছে এই কাস্টমার সার্ভিসের জন্য এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শেষ করব টাউন হল মিটিং। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন যদি করতে পারেন চ্যাট আপনি বক্সে। যদি আপনি যদি জি, আপনি যদি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে না পারেন, আপনি চাকরি জীবনে, ব্যবসা জীবনে, এই বীমা জীবনে কখনো সফল হতে পারবেন না। আপনার রাগের কারণে, মিসবিহেভের কারণে আপনার ডাউন লাইন চলে যাবে, বসরা ডিমোশন করবে। আপনি ব্যবসা জীবনে, চাকরি জীবনে আপনি কখনোই সফলতা শীর্ষে পৌঁছতে পারবেন না, আপনি যদি রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আজকে আমাকে আপনার সাথে আল্লাহ হাফেজ দেন, তাহলে ভালো। আমার আরেকটা শেষ শোনাচ্ছে। জি আছে। আমরা হচ্ছে আলমাস ভাইকে বিদায় জানাচ্ছি। আশা করছি জুন মাসে আমাদের যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টই হবে, এখানে যারা আছেন সবাই জয়েন করবেন এবং আপনাদের অন্যান্য সহকর্মীদেরকে অংশ নিতে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ আলমাস ভাই। এবং আমি একটা আপনার কথার মাঝখানে কথা বলি, আমি আলামিন ভাইকে অনেক ধন্যবাদ দিই। তিনি কিন্তু সৃষ্টিশীল মানুষ, দারুণ একটা মানুষ। উনি যে উদ্যোগটা নিয়েছেন আমাকে নিয়ে, যে এরপরে আলোচনা হবে কি করে আমরা হিংসা থেকে বেঁচে উঠতে পারি, আমরা কি করে অহংকার থেকে নিজেকে দূরে রাখতে পারি, অহংকার থেকে বাঁচার উপায় কি, হিংসা থেকে বাঁচার উপায় কি, এই সমালোচনা, বদনাম, বিপদ থেকে কি করে বাঁচতে পারি, এইভাবে আমাদের আলামিন ভাই আগামী মাস থেকে নিয়মিত আমাদের প্রোগ্রামগুলি চলতে থাকবে। আজকে আলোচনা ছিল পজিটিভ থিঙ্কিং, এরপরে থাকবে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এরপরে থাকবে হিংসা থেকে বাঁচার উপায় কি, অহংকার থেকে বাঁচার উপায় কি, আমরা কি করে এই যখন নেগেটিভ জিনিসগুলো থেকে বেরিয়ে এসে একজন পজিটিভ মানুষের রূপান্তর হতে পারি। আপনাকে আলামিন ভাই অনেক অনেক ভালোবাসা, দোয়া। আপনি দারুণ একটা কল্যাণকর কাজ করছেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে টাউন হল মিটিং শেষ করছি। আবার যদি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে আজকে নিউজ লেটার পাবলিশ হয়েছে। নিউজ লেটার একটা ম্যাগাজিন। আপনার হচ্ছে প্রত্যেক মাসের দাম হচ্ছে 10 টাকা, সারা বছরের জন্য হচ্ছে 100 টাকা। আমার নাম্বার 019194633330, এই নাম্বার 100 টাকা সেন্ড মানি করে আপনার নিউজ লেটার সাবস্ক্রাইব করতে পারেন। এবং আগামী শুক্রবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ট্রেনিং হচ্ছে। আমি পার্সোনালি এই ট্রেনিং হচ্ছে রেকমেন্ড করবো আপনাদেরকে। ট্রেনিংটা হচ্ছে আর্ট অফ সেলসম্যানশিপ। এই প্রশিক্ষণে সবাই অংশ নেবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অ্যাডভান্স লেভেলের সেলস টেকনিকগুলো শিখতে পারবেন। আর আগামী জুন মাসের 4 তারিখ থেকে 1 মাস ব্যাপী আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপর হচ্ছে একটা কোর্স শুরু হতে যাচ্ছে। এই কোর্সের দাম একদম কম, নাম মাত্র 1050 টাকা মাত্র। আশা করি আপনি নিজে জয়েন করবেন, অন্যদেরকে জয়েন করতে উৎসাহিত করবেন। আমরা শেষ করব, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আজকে টাউন হল মিটিং কেমন লাগলো? এবং আপনারা যদি সাপোর্ট দেন, তাহলে দেখা যাচ্ছে আমরা বাংলাদেশে আরো বড় বড় ট্রেনারদের এনে আমরা নেক্সট লেভেল হচ্ছে ট্রেনিং করাবো, কোর্স করাবো। আপনাদের সাপোর্ট দরকার, কারণ নেক্সট লেভেল শুধু আমার প্রতিষ্ঠান না, নেক্সট লেভেল শুধু আমি একা ট্রেনিং করাবো না, সবাই ট্রেনিং করাবে।
জি ধন্যবাদ স্যার আপনাকে। আমি শেষ সময় আজকে জয়েন হয়েছি। জি, নেক্সট লেভেলের পুরো মাসে আমি থাকবো ইনশাআল্লাহ। শুক্রবারের প্রোগ্রামে ইনশাআল্লাহ নিজেকে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এবং রেকমেন্ড করবো যে আলমাস ভাইয়ের যে 1 মাস ব্যাপী যে কোর্স অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, সেখানে হচ্ছে এনরোল করবেন, সেখান থেকে বেশি উপকৃত হবেন, আরো বেশি। হ্যাঁ, জি ইনশাআল্লাহ, ওটা 1 মাস ব্যাপী প্রোগ্রামে থাকবো, কারণ এটা খুবই প্রয়োজন স্যার। জি জি। এই সেখানে আপনিও থাকবেন, প্লাস আপনার টিম মেম্বারদের, যে টিম মেম্বার শুধু মাথা গরম করে ফেলে তাকেও এখানে ভর্তি করায় দিবেন। এবং আলমাস ভাই হচ্ছে জি গ্যারান্টি দিয়ে হচ্ছে কোর্স করাচ্ছেন, উনি 90% গ্যারান্টি দিচ্ছে, তার এই কোর্সের পর 1 মাসে ফলো আপের পর তার অ্যাঙ্গার কমে যাবে 90%। জি ওকে, জি ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ভালো থাকেন সবাই, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।